হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা লাইভ ক্লাসে। এবং এই লাইভ ক্লাসটা আজকে তোমাদের সাথে আমার প্রথম লাইভ ক্লাস, এবং এটা একটা বাংলা লাইভ ক্লাস যেখানে আমরা পড়ব বাংলা ফার্স্ট পেপার। এবং বাংলা ফার্স্ট পেপারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এসএসসি পরীক্ষার প্রশ্ন যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এই টপিকটা থেকে প্রতি বছরই আমরা দেখেছি প্রশ্ন এসেছে। এবং শুধুমাত্র এমসিকিউ না, সিকিউ থেকে শুরু করে তোমার এই টপিকের সিকিউয়ে গ এবং ঘ এই প্রশ্নগুলোতে, পাশাপাশি তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোতে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসেছে এই অধ্যায়টা থেকে বা এই টপিকটা থেকে। সো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের কোর্সে, আজকের ক্লাসে। এবং এই কোর্সে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তোমরা অনেকেই আমার পুরনো স্টুডেন্টস আছো, যারা কিনা আমার সাথে আগে ক্লাস করেছো, যারা নাইনে ছিলে 10 মিনিট স্কুলে, তারা কিন্তু আমাকে ক্লাস 9-এ বাংলা ক্লাস নিতে পেয়েছো এবং তার পাশাপাশি বিজিএস ক্লাসেও পেয়েছো। সো তোমরা একটু ফার্স্টেই আমাকে কমেন্টে জানায় দাও যে তোমরা আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে জয়েন করেছো। আর যদি তোমরা নতুন স্টুডেন্ট হও অথবা পুরনো স্টুডেন্ট হও, সেটাও আমাকে জানিয়ে দিতে পারো যে আমার ক্লাস তোমরা আগে করেছো কিনা। ঠিক আছে? সো তোমরা একে একে একটু কমেন্ট করে জানাও। আমার সাথে এমডি সিয়াম যুক্ত হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছে ঠিক, আবার যুক্ত হয়েছে সিদ্দিকা এবং জাকিরা যুক্ত হয়েছে, সালাম জানিয়েছে। তোমরা অনেকেই সালাম জানাচ্ছ। সো একটু দ্রুত গতিতে তোমরা চলে আসো, চলে আসলে আমি আবার ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? সো অনেকেই তোমরা জানাচ্ছ তোমরা অনেকে ক্লাস করেছো। আমি কি একটু এভরিওয়ান মেনশন করে দিব? আমার মনে হয় আমি যদি একটু এভরিওয়ান মেনশন করে দেই তাহলে তোমরা চলে আসবা, কারণ অনেকেই লাইভ ক্লাসটা নোটিফিকেশন পায় না হয়তো। তো আমি একটা কাজ করি, আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই এই লাইভটাতে। ঠিক আছে? ওকে, সো ইয়াস, আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি, দিলে মোটামুটি ওরা সবাই চলে আসবে। তোমরা সবাই মোটামুটি চলে আসতে পারবা। ওকে, সো ইয়াস, আমার সাথে আরো কে কে আছে? রাধিকা আছে, যুক্ত হয়েছে নুজাইরা নূর কিশোরগঞ্জ থেকে, যুক্ত হয়েছে আমার সাথে সিবগাতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, বিগ ফ্যান। ইয়াস, তার মানে ও আমার আগের স্টুডেন্ট, সো আমার সাথে ক্লাস করছে আগেই। আমার সাথে আরো অনেকে তোমরা যুক্ত হয়েছো। আমি একটু এভরিওয়ান মেনশন দেই। ওকে, আমি এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েছি। এবার ইনশাআল্লাহ সবাই চলে আসবে। এবং আজকে ক্লাসটা কিন্তু অনেক সকাল সকাল, এবং তোমাদের এতদিন পর্যন্ত তোমরা বিভিন্ন ক্লাসে কাইফ ভাইয়াকে পেয়েছো না, আমরা কিন্তু কাইফ ভাইয়ার কমেন্টও এখানে দেখতে পাচ্ছি। সো কাইফ ভাইও চলে আসছে আমাদের সাথে। আমার সাথে কে কে আছো? জেসমিন আক্তার আছে, সুমাইয়া আছে আমার সাথে, আমিনা আক্তার যুক্ত হয়েছে কি মুন্সিগঞ্জ থেকে, আকিলা নূর যুক্ত হয়েছে আরো কে? রাফির আহমেদ আদম যুক্ত হয়েছে আসবিন শহীদ, ইসরাত জাহান। তোমাদের মধ্যে অনেকেই রোজা আছো, ম্যাক্সিমামই রোজা আছো আশা করছি, এবং রোজা থেকে অনেকেরই তোমাদের একটু কষ্ট হতে পারে ক্লাসটা করতে। এবং আমরা যারা ক্লাস নেই 2 এন্ড থেকে আমাদের কষ্ট হয়, কিন্তু টপিকগুলো তো কভার করতে হবে, তাই না? তো আমাদের এই কোর্সে মোটামুটি আমরা এতদিন পর্যন্ত বাংলার কয়েকটা টপিক পড়ে ফেলছি। আজকে আমরা পড়ব প্রথম যে গল্পটা, শুভা, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকে আমরা পড়ব, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাটা নিয়ে আজকে আমরা পড়ব। এবং এই লেখাটা বাংলা ফার্স্ট পেপারের মোটামুটি তুমি যদি আমাকে বলো যে টপ 5টা লেখা লাগবে, এই 5টা লেখার মধ্যে এই শুভাটা চলে আসবে। এবং আমি দেখেছি এই টপিকটার উপরে ক্লাসও কম, মানে তোমরা একদম প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে করে যে আলোচনাটা, এই আলোচনাটা আমি কোথাও খুঁজে পাই নাই ইন্টারনেটে। ঠিক আছে? থাকলেও খুবই কম, পুরাটা কমপ্লিট নাই। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমাদের টার্গেট হচ্ছে শুভা, যেহেতু এটা আমরা ইন্টারনেটে অন্য কোথাও আর পাবো না, তো আমাদের টার্গেট হচ্ছে ভাই এইটার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরাটা আমরা কভার করে ফেলবো। মানে পুরাটাই আমাদের টার্গেট থাকবে যে আজকে একদম লাইন বাই লাইন পড়বো, যাতে বাইরে আমাদের আর কারো প্রয়োজন না হয়। ঠিক আছে? তোমরা তো অনেক স্টুডেন্ট, এখন আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট অনেকে আসে নাই। ক্লাস তো 11টায়, সো 11টা নাগাদ আমরা একটু ওয়েট করি, আর 2 মিনিট সময় আছে। আর একটু দেখি কে কে আসছো তোমরা আমার সাথে। নাজমুল ইসলাম চলে আসছে আমার সাথে, শ্যামল হাওলাদার, আবিদ দারদা, ও আচ্ছা, ও আমার পুরানো স্টুডেন্ট, ওর নামটা দেখে আমার মনে পড়লো, আবিদ। তারপর আসবিন শহীদ, তারপর হচ্ছে নাজমুল ইসলাম, তারপর তোমার আশিক যুক্ত হয়েছে, জিকরা সিদ্দিকা নিউ স্টুডেন্ট আমার গাজীপুর থেকে আসছে। আমার সাথে আছে হোসেন ইয়াসিন, আছে আমার সাথে আরেফিন, আছে আমার সাথে মিম আক্তার, মাহফুজা চৌধুরী। আজকে ক্লাসটা আমরা শুরু করলে আমরা কিন্তু ক্লাসের মধ্যে কোনো ব্রেক দিব না, এবং একবার শুরু করলে তোমরা কিন্তু পুরানো পড়াটা ধরতে পারবে না।
সো আমি একদম শুরু করব, একদম শুরু থেকে সবাই আসার পরে। ঠিক আছে, আজকে অনেকেরই এক্সট্রা ক্লাস আছে, ঠিক আছে, এক্সট্রা ক্লাস থাকলে সমস্যা নাই, ওরা লাইভটা পরে দেখে নিবে, কারণ এই লাইভটা আসলে দেখতে হবেই ওদের, আমি যদি নাও বলি ওদের দেখতে হবে। কারণ কি জানো, কারণ আমি তোমাদেরকে আগেই বলছি এই টপিকটার উপর প্রপার পড়াশোনা ইন্টারনেটেও নাই। তোমার অনেক এমসিকিউ আছে, সিকিউ আছে, বাট গল্পটা পড়ায় সুন্দর করে প্রপার গ্রাম তোমার হচ্ছে অর্থ বলে বলে এরকম কিন্তু কেউ নাই। আমার ওল্ড স্টুডেন্ট যারা আছে, দুর্জয় দাস, টিপু, মাহফুজা, তারপর পুষ্পিতাস আর্ট, ও লিখছে, ও হচ্ছে ওল্ড স্টুডেন্ট, ওকে। সো যারা ওল্ড স্টুডেন্ট তারা জানো আজকে ক্লাসটা ইজ গোয়িং টু বি আ ফান ক্লাস, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই। রেডি সবাই? খাতা কলম নাও, শব্দের অর্থ দাগাতে হবে, অথবা বই নাও, বইয়ে শব্দের অর্থ দাগাতে হবে। আমি যেভাবে গোল করে করে অর্থ লিখে দিব ওভাবে অর্থটা লিখে নিতে হবে। রেডি সবাই? বলো সবাই রেডি? 9-এ বাংলার ক্লাস করছি, সিয়াম, ইয়েস ভাই। আপনার নাম কি? ওকে, সো প্রথমেই লিমন ভাইয়া, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত লিমন। তোমাদের মধ্যে অনেক ক্লাস 9-এর স্টুডেন্টস আছে এবং তাদের অনেকেরই ফেভারিট টিচার আমি, ঠিক আছে। ওরা এটা ভেরিফাই করতে পারবে, কারণ আমি 9-এ ওদের সাথে অনেক দিন ধরে ক্লাস নিয়েছি এবং আজকে আবার ক্লাস 10-এর বাংলাতে ওদের সাথে আমার দেখা হয়ে গেল, ঠিক আছে। সো আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত লিমন, আমি তোমাদের বাংলা পড়াই এবং বিজিএসও পড়াই, বুঝছো? 10 মিনিট স্কুলে বাংলা এবং বিজিএস আমি পড়াই, ঠিক আছে। আমার নাম হচ্ছে লিমন ভাইয়া, চিনে যাবা আজকের ক্লাসের পর। যারা নতুন ক্লাস করতেছো তারাও মনে রাখবা যে লিমন ভাইয়া আমাদের বাংলা পড়াইছে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা একটু তোমরা যদি মিস করো টেনে দেখতে হবে, এবং যদি যারা দেরি করে আসবে ওরা যদি বলে ভাই দেরি করে আসছি আপনি আগে থেকে পড়ান, তাদেরকে তোমরাই উত্তর দিয়ে দিবা যে লাইভটা শেষ হলে পরে তুমি ভিডিওটা দেখে নিও, কারণ একবার পিছনে আসলে আমি গল্পটা শেষ করতে পারবো না, অনেক বড় গল্প, ঠিক আছে। ওকে চলো। তো আমাদের গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন, গল্পের নাম হচ্ছে শুভা। গল্পটা এই শুভা একটা মেয়ে যে মেয়েটা মূলত বোবা, ঠিক আছে। এটা একটা মেয়ে যে মেয়েটা মূলত বোবা, তাকে নিয়ে এই গল্পটা, এবং এই গল্পটা তাকে কেন্দ্র করেই এগিয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর মূলত অনেক কঠিন শব্দ ব্যবহার করে গল্পটা লিখেছেন। সুতরাং গল্পটা আমরা যখন রিডিং পড়বো শব্দগুলো এবং শব্দগুলোর অর্থ কিন্তু আমাদের মনে করে রাখতে হবে, ঠিক আছে সবাই? ওকে চলো। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। সুভাষিনী হচ্ছে আমাদের এই গল্পের যে ছোট্ট মেয়েটা যাকে নিয়ে আজকে গল্পটা, তার নাম হচ্ছে সুভাষিনী। সুভাষিনী অর্থ হচ্ছে যার মুখের ভাষা সুন্দর, ঠিক আছে, যার মুখের ভাষা সুন্দর। কিন্তু একটা জিনিস দেখো, এটা একটা আইরনি হয়ে গেছে যে মেয়েটির নাম যখন সুভাষিনী রেখেছে, যে যার মুখের ভাষা সুন্দর, সে যে বোবা হবে এটা তো কেউ জানতো না, জানলে তো তার নাম সুভাষিনী রাখতো না। তাহার দুটি বড় বোন, তার কয়টা বড় বোন আছে? দুইটা বড় বোন আছে, এমসিকিউ। দুটি বড় বোনকে সুকেশিনী, যার অর্থ যার চুল সুন্দর, সুহাসিনী, যার হাসি সুন্দর। তার দুই বোনের নাম সুকেশিনী এবং সুহাসিনী, তাদের নাম দেওয়া হয়েছিল এটা। তাই মিলের অনুরোধে, তাদের সাথে মিল রেখে বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। তাহলে শুভা নামটা কোন নামের ছোট নাম? এটা হচ্ছে সুভাষিনী, ঠিক আছে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। দস্তুর মতো মানে হচ্ছে যথারীতি বা যথেষ্ট, ঠিক আছে, মানে যথেষ্ট অনুসন্ধান। অনুসন্ধান মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। যথেষ্ট খোঁজার পরে এবং অর্থ ব্যয় করে তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে দেওয়া হয়েছে। এখন ছোটটি এই ছোট মেয়েটি হচ্ছে শুভা। শুভা পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। বিরাজ করা মানে থাকা, মানে আছে, অবস্থান করছে। নীরব হৃদয়ভার মানে হচ্ছে বিয়ে দিতে হবে, আমার মেয়েটার এখন বিয়ে দিতে হবে, সো বিয়ে দেওয়াটা একটা চিন্তা, সেই জন্য বলছে যে নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে, ঠিক আছে। চলো,
ওই মেয়েটা সম্পর্কে আরো বলছে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। অর্থাৎ ও যেহেতু কথা বলতে পারে না, সবাই মনে করে যে না, ও যেহেতু কথা বলে কিছু প্রকাশ করতেছে না, তার মানে ও হয়তো কিছু বোঝেও না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সাক্ষাতে মানে সম্মুখে বা সামনে, ঠিক আছে, তার সামনেই, মানে যেহেতু ও কোনো রিপ্লাই দিত না, ও কোনো উত্তর দিত না, এই জন্য সবাই ওর সামনেই খারাপ কথা বা ভবিষ্যৎ নিয়ে উল্টাপাল্টা বলতো বা মনে করো চিন্তা করতো, যেমন ও কি কিছু করতে পারবে, ওর বিয়েটা কি হবে, এইরকম। ঠিক আছে, প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে না বাবার ঘরে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তার মানে শুভা নিজেই জানতো বা চিন্তা করত যে আমি একটা অভিশাপ, বিধাতার একটা অভিশাপ, কারণ আমি তো কথা বলতে পারি না, আমি একটা বার্ডেন, সেই জন্য সেভাবে চিন্তা করত। তাহার ফল এই হইয়াছিল, মানে ও যেহেতু নিজেকে একটা অভিশাপ মনে করত, ও মনে করত ও একটা অভিশাপ, এ কারণে তাহার ফল হইয়াছিল, মানে এই কারণে সে যেটা করত, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। তার মানে সে নিজেকে, আপনাকে মানে নিজেকে সকলের দৃষ্টি থেকে, সকলের সামনে থেকে গোপন করে রাখার একটা চেষ্টা করত, সর্বদা মানে সব সময়। মনে করত আমাকে সবাই ভুলিলে বাঁচি, মানে আমি যেহেতু একটা অভিশাপ, আমাকে যদি সবাই ভুলে যায় তাহলে এটা আমার জন্য ভালো। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? বেদনা মানে দুঃখ বা কষ্ট। বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল। জাগরূক মানে মনে করো যে জেগে আছে সর্বদা, ঠিক আছে, বা অ্যাক্টিভলি সজাগ আছে, ঠিক আছে, এটাকে সজাগ থাকাও বলতে পারো, জাগরূক ছিল। এক কথায় আমি যদি বলি, মানে এই চিন্তাটা পিতামাতার মনে সবসময় জেগেছিল, সবসময় মনেই ছিল, ঠিক আছে। সো এই পর্যন্ত এখানে বললো যে সে কেন নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করত এবং সে নিজেকে কিরকম দেখতো, অভিশাপ হিসেবে দেখতো। তো পিতা মাতার মনে যেহেতু চিন্তাটা জাগরূক ছিল বা জীবিত ছিল, তাহলে কার কার মনে জীবিত ছিল এটা একটু দেখি। তিনি বলছে, বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। এটা এমসিকিউ। কে শুভাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন? ত্রুটি মানে হচ্ছে ভুল, ঠিক আছে। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। মানে মায়েরা সাধারণত, মেয়েরা কোনো খারাপ কাজ করলে বা ভুল করলে সবাই বলে না যে মা খারাপ বা মা হয়তো শাসন করতে পারেনি, মায়ের মতো হয়েছে, বলে না? এই জন্য মেয়ে সন্তান যারা আছে তারা মূলত কোনো একটা ভুল করলে বা তাদের কোনো কমতি থাকলে মায়েদেরকে দোষ দেওয়া হয়। এখানে এজন্য সে বলছে যে সে নিজে শুভাকে নিজের একটা ত্রুটি হিসেবে দেখেন, ভুল হিসেবে দেখেন, কারণ কন্যার অসম্পূর্ণতা মেয়েদের দিকে বা মায়েদের দিকে যায়। পুরুষরা যদি এটা করে তাহলে কিন্তু সেটা যায় না, ঠিক আছে। কারণ তোমার ছেলে সন্তান করলে এটা মায়েদের সাথে এত তুলনা করে না, কিন্তু মেয়েদের যদি তোমার এভাবে তোমার হচ্ছে কোনো ভুল থাকে, কমতি থাকে, যেটা কিন্তু তোমার এখানে চলে আসে। একজন লিখছে, ভাইয়া কবি পরিচিতি পড়াবেন না, আগে গল্পটা পড়বো তারপর কবি পরিচিতি পড়বো। ওকে। বরঞ্চ মানে বরং কন্যার পিতা বাণীকণ্ঠ, এই একটা আরেকটা চরিত্র, এটা হচ্ছে কি শুভার বাবা। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। শুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ শুভাকে তাহার জন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন। তার যে তিনটি যে মেয়ে আছে তার মধ্যে শুভা যে সব থেকে ছোট মেয়েকেই সে সব থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক, মানে একটা দোষ হিসেবে দেখতেন। দোষ জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না। আচ্ছা, এই পর্যন্ত পড়ি। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে তার বাবা বাণীকণ্ঠ, এই ভদ্রলোক তাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, কিন্তু
তার মা তাকে নিজের একটা দোষ হিসেবে চিহ্নিত করত এবং কলঙ্ক হিসেবে জ্ঞান করিত। জ্ঞান করতো মানে মনে রাখতো। বুঝে গেছে? ওকে, এবার আসলে শুভা সম্পর্কে একটু ব্যাখ্যা করতেছে। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের অভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। সুদীর্ঘ পল্লব, পল্লব মানে মূলত বোঝায় পাতা, কিন্তু এখানে সুদীর্ঘ মানে তোমার বেশ বড় বোঝানো হয়েছে বা লম্বা। ঠিক আছে, সো এখানে মূলত সুদীর্ঘ পাতা মানে হচ্ছে চোখের পাতাকে বা এই যে পাপড়িগুলো আছে এটাকে বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে তার চোখের পাতা। এই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বা বেশ বড় বড় ডাগর ডাগর চোখ, এই পাতা বিশিষ্ট তার বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠের আধার, এটা মানে হচ্ছে ঠোঁট, তার ঠোঁটটা এমন ছিল যে সে যখন ভাবের আভাস মাত্র, সে যখন কোনো একটা কিছু বলতে চাইতো, কিছু একটা সে বলার চেষ্টা করত, তখন একটা কচি কিশলয়ের মতো, এটা একটা কচি পাতা, ঠিক আছে, কচি পাতা বোঝায় এটাকে, কচি পাতার মতো কাঁপিয়া উঠিত। মানে সে যখন তার চোখের পাতা ছিল বেশ লম্বা লম্বা এবং বড় বড় চোখগুলো ছিল এবং তার ঠোঁটটা কচি পাতার মতো কেঁপে উঠত যখন সে কি করে জানো, যখন সে কথা বলার চেষ্টা করত। মনে করো তোমার মনের মধ্যে একটা ভাব আসছে যে আমার খুব রাগ লাগতেছে, এই রাগটা যখন সে প্রকাশ করানোর চেষ্টা করত তখন তার ঠোঁটটা কেঁপে উঠত, এটা বুঝিয়েছে। সো যখনই ভাব আসতো বা যখনই কোনো চিন্তা আসতো তখন তার ঠোঁটটা কচি পাতার মতো কেঁপে উঠত। বুঝে গেছে এই পর্যন্ত? কথায় আমরা যেভাবে প্রকাশ করি, কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়। এই লাইনগুলোর মানে কি? কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে দিগকে মানে হচ্ছে আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। মনে করো তোমার মনের মধ্যে একটা চিন্তা আসছে যে আমি আজকে কোনো একটা প্রশ্নের উত্তর দিব, তুমি জানো, কিন্তু তুমি যখন উত্তর দিতে চাও তখন তোমার এই মনের জ্ঞানটাকে বা ভাবটাকে তোমার নিজের কথা মতো সাজায় নিতে হয় না, গুছিয়ে কথা বলতে হয় না। এই যে আমি তোমাদেরকে যে ভাবটা বুঝাচ্ছি, আমি তো জানি যে গল্পটার মিনিং কি, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমার নিজের মতো করে কথা সাজিয়ে বলতে হচ্ছে না। তো এই জন্য আমি বলছি, লেখক বলছে যে আমরা যখন কথার মাধ্যমে ভাব প্রকাশ করতে চাই তখন আমাদেরকে নিজের চেষ্টায় ভাবটা কথাতে রূপান্তরিত করতে হয়, কতকটা তর্জমা করার মতো। তর্জমা হচ্ছে অনুবাদ বা ট্রান্সলেট বোঝানো যায়, ঠিক আছে? মানে তুমি যখন ট্রান্সলেট করো, ইংলিশ তুমি শুনছো, ইংলিশ শুনে তোমার ব্রেন কি করে, ওটাকে বাংলায় ট্রান্সলেট করে তোমাকে বুঝায়, তাই না? কিংবা তুমি যদি ইংলিশকে বাংলায় বলতে চাও, প্রথমে ইংলিশটা শুনবা, শুনে তারপর তুমি এটাকে সাজাবা, সাজিয়ে তারপর বলবা, ঠিক আছে? যেমন আই ইট রাইস, তুমি বুঝতেছো এটা হচ্ছে আমি ভাত খাই, তুমি কিন্তু একদম পরপর বলো নাই যে আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত, আমি খাই ভাত, এটা কি বলো না তো, তুমি তো নিজের মতো সাজাও যে আমি খাই ভাত না বলে আমি বলবো আমি ভাত খাই। তার মানে কথাটাকে আমি কি করলাম, তর্জমা করলাম বা নিজের মতো করে গুছালাম। বুঝছো? তো এইটাই উনি বলতেছে যে যারা মুখ দিয়ে ভাষা বা কথা বলে তাদের একটা কঠিন কাজ করতে হয়। সেটা কি? সেটা হলো নিজের চেষ্টায় সেটা সাজায় নিতে হয়, অনেকটা তর্জমা বা অনুবাদ করার মতো। সকল সময় ঠিক হয় না, মানে কি, মানে অনেক সময় কিন্তু আমরা চাইলেও গুছায় কথা বলতে পারি না, অনেকে আসি না আমরা যারা গুছায় কথা বলতে একটু বাধে আমাদের। তো এটা বলতেছে যে অনেক সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, অনেকে পারে না কথা বলতে গুছায়, সেটাই বলতেছে। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা বা অনুবাদ করিতে হয় না, মন আপনি তাহার উপর, মানে মন নিজেই তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়। মানে কি, যখন তুমি কথা না বলে শুধুমাত্র এক্সপ্রেশনস দিয়ে কোনো একটা জিনিস বুঝাও তখন কিন্তু তোমার এক্সপ্রেশনটা তৈরি করা লাগে না, অটো চলে আসে। একটা উদাহরণ দেই, মনে করো তোমাকে কেউ কিছু একটা কোনো একটা জিনিস দেখে তোমার অনেক খুশি লাগতেছে,
তখন কিন্তু তোমার অনুবাদ করে চোখের এক্সপ্রেশন দেওয়া লাগবে না, তোমার এমনিতেই অটোমেটিক্যালি তুমি খুশি হয়ে তোমার চোখটা জল জল করবে, ঠিক আছে? তোমার চোখে হাসি দেখা যাবে। তুমি যখন মন খারাপ, তোমার ফেসে কি তুমি ইচ্ছা করে বানাও, গোছানো লাগে, নাকি অটোমেটিক্যালি তোমার ফেস রুড হয়ে যায়? কোনটা? সো লেখক এটাই বলছে যে চোখের ভাষা যেটা, মানে শুভার যে ভাষাটা, এই ভাষাটা তৈরি করতে হয় না, এটা অটোমেটিক্যালি তোমার চলে আসে, ঠিক আছে? সো এটাই বলতেছে। এবং এই ভাবটা একা একাই আসে, মন নিজে থেকে সরাসরি চোখের সাথে তোমার কমিউনিকেট করে, এবং এটা কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়। মুদিত হওয়া মানে হচ্ছে বন্ধ হওয়া, ঠিক আছে? তো এটা কখনো প্রসারিত হয়, মানে চোখ কখনো আমরা খুলি, আবার চোখ কখনো আমরা বুঝে ফেলি। তো এইভাবে সে ভাব দেয়ত। সো চোখ কখনো, এখানে কি কি পড়ছি, সে কি কোন কোন এক্সপ্রেশনস দিত? চোখ কখনো প্রসারিত হতো, লম্বা মানে খুলে যেত, মুদিত হতো অর্থাৎ বন্ধ হওয়ার মাধ্যমে আমরা এটা হতো। তারপর কখনো উজ্জ্বলভাবে চোখ জ্বলিয়া উঠিত, যখন সে খুশি থাকবে, আনন্দ বা অবাক, ঠিক আছে, তখন চোখগুলো জ্বলিয়া উঠিত। কখনো ম্লানভাবে, ম্লান মানে কোনো এক্সপ্রেশন নাই, এক্সপ্রেশন ছাড়া নিবিয়া যাইতো, নিভে যেত। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে মনে হচ্ছে পলকহীন, অনিমেষ ভাব মানে কি? পলকহীন বা একটানা, ঠিক আছে? তো এখানে বলতেছে যে কখনো কখনো তার চোখটা একটানা অনিমেষভাবে চাইয়া থাকিত বা চেয়ে থাকতো, কখনো বা দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া উঠিত। ঠিকরিয়া মানে তোমার মনে করো ছড়াইয়া, যদি আমি একদম অর্থ করতে চাই। তো এখানে এই লাইনটা পর্যন্ত যেটা বলছে, কখনো একটানা তাকায় থাকতো, আবার কখনো দ্রুত টপ টিপ টিপ করে পড়তেছে, চঞ্চল হয়ে যেত। আবার কখনো বিদ্যুৎ যখন চমকায়, হঠাৎ করে চমকায়, হঠাৎ করে হারাই যায় না, তো অমনি ওর চোখটা টিপ টিপ করতো বা ছড়াইয়া উঠতো। এইভাবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছে, মানে কখনো অনিমেষভাবে একটানা তাকায় আছে, আবার কখনো বিদ্যুতের মতো সে তোমার চোখটা দিয়ে তোমার মনে কি মানে কি বলবে, তোমার খুব দ্রুত চোখটা হচ্ছে ও পলক ফেলে, বা চোখটা হচ্ছে তোমার এক্সপ্রেশনস দিত। বুঝছো? ওকে, এই পর্যন্ত পড়লাম। অনেকে জিজ্ঞেস করতেছো কাইফ ভাইয়া কোথায়? তোমাদের এই কোর্সে অনেকগুলা ক্লাস, সো কাইফ ভাইও ক্লাস নিবে, লিমন ভাইও ক্লাস নিবে, সুষময় ভাইও ক্লাস নিবে, বুঝছো? সো সমস্যা নাই, যে যেটা তোমাদেরকে পড়ালে তোমরা তোমাদের মানে সময় মতো তোমাদের জন্য কনভিনিয়েন্ট হবে, আমরা ভাগ করে 4 জন মিলে ইনশাল্লাহ তোমাদের বাংলা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সো কাইফ ভাইয়াকে নিয়ে কেউ চিন্তা করো না, আমার বিশ্বাস এই গল্পটা আমি পড়াচ্ছি, তো এটা পড়লে এটাতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কাইফ ভাইকে তোমরা অন্য আরেকটা ক্লাসে পাবা, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত বুঝলাম। চোখের কিছু বর্ণনা দিল। মুখের ভাব বই মানে হচ্ছে ছাড়া বা বাদে, মুখের ভাব ছাড়া আজন্মকালে মানে জন্ম হতে যার অন্য কোনো ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। এখানে কি বলতেছে, যে মানুষটা ছোটবেলা থেকে কথা বলতে পারে না, যার মুখের ভাষা নাই, শুধুমাত্র চোখ দিয়েই তো আর ভাষা প্রকাশ করতে হয়, ওই মানুষটার চোখের ভাষাটা কিন্তু আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যায়, অনেক বেশি বিস্তৃত করতে হয়, কারণ ওর তো মুখে কথা বলতে পারে না, ওর তো চোখ দিয়ে এক্সপ্রেশনস দিতে হয়। তো তখন ওর চোখের ভাষাটা অসীম উদার মানে অনেক বিস্তৃত, অতল অতল স্পর্শ গভীর। অতল স্পর্শ মানে হচ্ছে যে তল স্পর্শ করা যায় না, মানে তলহীন বলতে গেলে, ঠিক আছে, অনেক গভীরে। সো তার চোখের ভাষাটা অনেক গভীর, সে অনেক বেশি বেশি তোমার দিতে পারে, এক্সপ্রেশনস দিতে পারে, ঠিক আছে? অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এখানে সে কি বুঝাইছে? উদয়াস্ত মানে হচ্ছে তোমার অস্ত, সূর্য উদয় প্লাস অস্ত, মানে উদয় আর হচ্ছে অস্ত, দুটাকে মিলিয়ে উদয় অস্ত। এবং ছায়ালোক মানে হচ্ছে ছায়া আর আলো, ঠিক আছে, আলো। তো এইখানে মূলত বলছে যে ওর চোখটা মূলত আমাদের খোলা আকাশটার মতো, যেই খোলা আকাশে সূর্য উঠে আবার সূর্য ডুবে, আলোও থাকে ছায়াও থাকে, থাকে কিনা সব কিছু। তো
তো সব কিছু যেহেতু থাকে সেই জন্য বলতেছে ওর চোখটাও এমন, যেখানে আলো আছে, ছায়া আছে, তোমার সূর্য যেমন উদয় হয় এবং অস্ত যায়, এবং সব কিছুই এখানে তোমার তার চোখের মধ্যে আছে। রঙ্গভূমি মানে হচ্ছে নাট্যশালা, যেখানে নাটক করা হয়, বুঝছো, মানে যেখানে তোমার অভিনয় করা হয়। সো এখানে বলতেছে যে তার চোখটা বা তার চোখের ভাষাটা অনেক বিস্তৃত, যেটা পৃথিবীর আকাশের মতো স্বচ্ছ, যেখানে একই সাথে অনেক কিছু হয়, আলোও থাকে, ছায়াও থাকে, উদয়ও থাকে, অস্তও থাকে। ঠিক আছে, ওকে। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। বিজন মহত্ব, বিজন মানে হচ্ছে নির্জন। সো এখানে একটা নির্জন মহত্বের কথা বলছে, প্রকৃতির সাথে একটা কম্পেয়ার করছে, যে প্রকৃতি যেমন নীরব কিন্তু অনেক মহৎ না, মানে আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, কিন্তু বিনিময়ে কি কোনো কথা বলে? বলে তো না। সো এখানে সে বলতেছে যে তার এই বাক্যহীন মানুষ যারা কথা বলতে পারে না, তারা অনেকটা প্রকৃতির মতো, এবং তারা প্রকৃতি যেমন কথা না বলে একটা মহত্ব দেখায়, এখানেও সেটা বোঝাইছে যে ও হচ্ছে বিজন, একটা নির্জন মহত্বর মধ্যে আছে। ঠিক আছে, দিক বিদিক, ভিন্ন দিকে বা চারিদিকে ছড়িয়ে পড়া, বুঝছো পুরো শব্দটা, যে দিক বিদিক ঠিকরিয়া ওঠে, মানে চারিদিকে ছড়িয়ে পড়ে। ওকে, এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। মানে সে যেহেতু কথা বলে না, আমাদের সমাজে কিন্তু আমরা দেখি যে বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না, ওরা কি, ওদের সাথে কি সবাই খেলতে চায়? চায় না তো, অনেকেই খেলতে চায় না। সেটাই এখানে বোঝানো হয়েছে। বিজন মানে হচ্ছে নির্জন, বুঝছো। সো এই পুরা লাইনটায় লিমন ভাইয়া কি বুঝাইছে? ফার্স্টে সেখানে বোঝানো হয়েছে যে যে মানুষটার চোখের ভাষাই একমাত্র ভাষা, তার চোখের ভাষাটা অনেক এক্সপার্ট হইতে হয়, তার চোখের ভাষাটা অনেক ভালো হইতে হয়, কারণ সে তো মুখ দিয়ে কথা বলতে পারে না, তাকে চোখের এক্সপ্রেশন দিয়ে সব কিছু করতে হয়। সো এই জন্য বলতেছে যে এই মানুষটার চোখের এই ক্ষমতাটা বা ভাষাটা অনেক স্বচ্ছ হইতে হয়, যেখানে উদয় থাকে, তুলনা করছে আকাশে যেমন সূর্যের উঠে আবার সূর্য ডুবে, এত কিছু একবারে হয়, আলোও থাকে, ছায়াও থাকে, তেমনি তার চোখের ভাষাতেও সব কিছু থাকতে হয়, বুঝছো। মূল কথা তার চোখের ভাষাটাকে অনেক মানে অনেক বিস্তৃত, এটা বোঝানো হয়েছে। ওকে, তো সবাই তাকে ভয় পাইতো, তাহার সহিত কেউ খেলা করিত না। সে নির্জন দ্বীপ প্রহরের মতো, দ্বীপ প্রহর মানে এখানে তোমার প্রায় দুপুর বুঝাইছে, দ্বিতীয় প্রহর, দুপুর বোঝানো হয়েছে। তার সহিত কেউ খেলা করিত না, সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। তার কোনো শব্দ নাই, মানে যেহেতু সে কথা বলে না, এবং তার কোনো সঙ্গী নাই। এবার আসো, তোমার সুভাদের গ্রামের একটু ব্যাখ্যা দেওয়া শুরু করছে। বোর্ড ক্লিয়ার? সবাই কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? একজন বলছে বোর্ড ক্লিয়ার না। আমার মনে হয় ওর ইন্টারনেটটার জন্য ভিডিওটা লো কোয়ালিটি হয়ে গেছে, বাট আমাদের কিন্তু ইন্টারনেটটা ক্লিয়ার আছে। ঠিক আছে, ওকে। তাদের গ্রামের নাম কি? গ্রামের নাম চণ্ডীপুর। এটা কিন্তু এমসিকিউতে আসে। সুভার গ্রামের নাম কি? গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। চণ্ডীপুরের পাশে একটা নদী, ওদের গ্রামের পাশে, সেই নদীটা বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো। গৃহস্থ ঘর মানে হচ্ছে যারা কৃষি কাজ করে জীবনযাপন করে, তারা বলতেছে যে তাদের বাসার গ্রামটা হচ্ছে চণ্ডীপুর, এবং চণ্ডীপুরের যে ছোট নদীটা আছে, এই নদীটা গৃহস্থ ঘরের মেয়েটির মতো। গৃহস্থ ঘরের মেয়েটি মানে হচ্ছে সুভার মতো, মানে এই নদীটাও একটা সুভা বা গৃহস্থ ঘরের মেয়েদের মতো, যেটার বহুদূর পর্যন্ত যাদের প্রসার নহে, মানে নদীটা বেশি বড় না। তোমার একটা গ্রামের যে গৃহস্থ বা কৃষি ঘরের যে মেয়েরা, যে গৃহস্থ বাড়ির যে মেয়েরা, ওরা কিন্তু বেশি দূর যায় না, যেতে পারে বেশি দূর, ওদের কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে। পড়াশোনা করতেছো করো, কিন্তু বাইরে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, লিমিট আছে কিনা। তো এই জন্য সে বলতেছে যে নদীটারও একটা লিমিট আছে, নদীটার প্রসার এত বড় না, খুব ছোট। ঠিক আছে, নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। নিরলসা মানে হচ্ছে যা, যে তোমার অলস নয় বা আলস্য ছাড়া যে কাজ করে আসে, কাজ করতেছে। ঠিক আছে, অলস নয়। আর তন্নি নদীটি, এটাও হচ্ছে খুব ছোট একটা অঙ্গ বুঝায় তন্নি বলতে, কিন্তু এটা বুঝাইছে যে নদীটা খুব চিকন। ঠিক
ঠিক আছে, বা পাতলা বুঝাইছে, বা খুব তোমার ক্ষীণ বুঝাইছে, ঠিক আছে, সংকীর্ণ এরকম অর্থে বোঝানো হয়েছে। তো বলছে যে নদীটা বেশি বড় না, নদীটা তোমার নিরলস মানে কি, নদী কিন্তু নিজের মতো করে বয়ে যায়। নদী কি কখনো চিন্তা করে যে না আমি একটু রেস্ট নেই, পানিটাকে আটকায় থাকে? কখনো থাকে না। তো এটাই বলতেছে যে এই নদীটা নিরলসভাবে বা এক অলস না, একইভাবে চিকন একটা নদী, যে নদীটা আপন কুল, মানে আপন মানে হচ্ছে নিজের কুল, কুল মানে হচ্ছে পার, রক্ষা করিয়া কাজ করিয়া যায়। কাজ করিয়া যায় মানে ওর কাজ হচ্ছে বয়ে যাওয়া, তার মানে ও বইতে থাকে। দুই ধারে গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজনের সম্পর্ক, প্রয়োজনের উপর যেটা তৈরি হয়েছে। মানে নদীর পানি দিয়ে কেউ হয়তো গোসল করে, কেউ হয়তো তোমার রান্না বান্নার কাজ করে, কেউ হয়তো কাপড় চোপড় ধোয়, কাজ করে কিনা, যারাই কাজ করে তাদের সাথে তার কিন্তু সম্পর্ক আছে। দুই ধারে লোকালয়, লোকালয় মানে আশেপাশে বাস মানে তোমার ঘর বাড়ি আছে। তরুর ছায়া ঘন, তরু মানে হচ্ছে গাছ, গাছের ছায়া ঘন। সবাই বইতে সবাই শব্দার্থগুলোর নোট লিখো। যারা কমেন্টে স্প্যামিং করতেছো, স্প্যামিং করলে কিন্তু ভাই সমস্যায় পড়ে যাবা, তোমরা কিন্তু বুঝবা না গল্পটা। সো সবাই শব্দার্থগুলো লিখে নাও কমেন্টে উল্টাপাল্টা লেখার থেকে, ঠিক আছে। তো এখানে যারা বলতেছে দুই ধারে লোকালয় এবং তরু মানে হচ্ছে গাছপালার ছায়া ঘন, উচ্চ তট, তটটা একটু উঁচু, মানে দুই ধার তোমার নদীর পাড়টা একটু উঁচু, মাঝখান থেকে তোমার নদীটা বয়ে গেছে, ঠিক আছে। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী, গ্রাম লক্ষ্মী কেন বলা হয়েছে? কারণ এটা তোমার এলাকার মানুষগুলোকে সাহায্য করতেছে, মানুষজনকে তোমার বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে, এই জন্য সে বলতেছে এটাকে গ্রাম লক্ষ্মী। এবং স্রোতস্বিনী হচ্ছে নদীর একটা অল্টারনেটিভ নাম, নদীর একটা সিনোনিম, সিনোনিম হচ্ছে স্রোতস্বিনী। তো এখানে তিনি বলতেছে যে দুই ধারের তরুচ্ছায়া ঘন যে উচ্চ তট, তার নিম্নতল মানে তার নিচ দিয়ে, মনে করো এইখানে তোমার দুই ধারে হচ্ছে উঁচু, এটা হচ্ছে তোমার তট, আর এখান থেকে তোমার নদীটা বয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে। আত্মবিস্তৃত মানে নিজের মতো করে, এটা মানুষের জন্য চিন্তা না করে, মানে নিজের জন্য চিন্তা না করে অন্যের জন্য চিন্তা করতে। নদী কি নিজের জন্য কিছু চায়? চায় না তো। সো এই জিনিসটা এখানে বলতেছে যে স্রোতস্বিনী অর্থাৎ নদীটি নিজের জন্য চিন্তা না করেও নিজের মতো করে নিজের সত্তাকে বাড়িয়ে দিয়ে দ্রুতভাবে প্রফুল্ল হৃদয়ে, প্রফুল্ল মানে হচ্ছে আনন্দিত হৃদয়ে, আপনার অসংখ্য কল্যাণ কার্যে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কল্যাণ কার্যে চলিয়াছে। মানে নদীটা একটা প্রফুল্ল, মানে বলতেছে নদীটা এত সুন্দরভাবে যাচ্ছে, তার মনে হচ্ছে নদীটা আনন্দিত, ঠিক আছে। সো নদীটা আনন্দিতভাবে এখান থেকে চলে যাচ্ছে, বুঝছো? পার, তট মানে হচ্ছে নদীর তর, তট মানে হচ্ছে উচ্চ তট মানে পার, নদীর পার, তট মানে হচ্ছে পার, বুঝছো? তো এইখানে তোমার ওই নদীটার ব্যাখ্যা করলো। এইবার আসো, এই নদীর বাণীকণ্ঠের ঘর, বাণীকণ্ঠ কে বলছিলাম? তোমার সুভার বাবা, সুভার বাবা। তো বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, নদীর উপরে মানে কিন্তু একদম নদীর পানির উপরে না, মানে নদীর পাশেই, ঠিক আছে, নদীর ওই তটের সাথেই, একদম উপরে মানে হচ্ছে সাথেই বা কাছে বা তটের একদম কাছে। তাহার বাখারির বেড়া, বাখারি মানে কি? বাখারি মানে হচ্ছে তোমার বাঁশের যে কঞ্চি, মনে করো একটা বাঁশ, এটাকে যখন তোমরা দুই ভাগে ভাগ করবা, ভাগ করে ওটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে বেড়া বানানো হয় না, ওইটাকে বলা হয় তোমার বাখারি, ঠিক আছে। সো এরকম বাঁশের কুঞ্চি দিয়ে বেড়া দেওয়া। আটচালা, এটা মানে হচ্ছে ঘর, আটচালা ঘর। এবং গোয়াল ঘর আছে, তার একটা ঢেকিশালা আছে। ঢেকিশালা মানে কি? যেখানে ধান ভাঙা হয়, ধানগুলো যেখানে ভাঙে, ঠিক আছে, এক পাশে তোমার পাড়া দিতে হয়, উঁচু হয়, ছেড়ে দিলে ওটা পড়ে গিয়ে তোমার ধানটাকে হচ্ছে ভাঙে, বুঝছো? তো এখানে ঢেকিশালা আছে, খড়ের স্তূপ আছে, খড় তো চিনো, গরু খায় যেগুলা, খড়ের স্তূপ বা তোমার অনেক ক্ষেত্রে খাবার বলতে পারো। তেঁতুল তলা মানে তেঁতুল গাছের তলা, আম কাঁঠাল আছে এবং কলার বাগান আছে, ঠিক আছে। তো এখানে ঘরের ব্যাখ্যা দিচ্ছে যে বাখারির বেড়া, তোমাকে প্রশ্ন করতে পারে কি দেওয়া ছিল, বাখারির বেড়া ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে গোয়াল ঘর ছিল, ঢেকিশালা ছিল, তার মানে এই লোকটা একটা সচ্ছল মানুষ, মানে টাকা পয়সা আছে, যেটুকু থাকলে তার হবে এটুকু তার আছে। নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। আচ্ছা, এই লাইনটার মানে কি লিমন ভাইয়া? এই লাইনটার মানে হচ্ছে কোনো একটা নৌকা যখন ওই নদী দিয়ে যায়,
তাদের ঘরটা এতই মানে এরকমই সুন্দর এবং এত কিছু আছে যে কোনো একটা নৌকা যখন ওখান থেকে পাস করে তখন তাদের ঘরটা তাদের দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য বলছে যে নৌকাবাহী মাত্রেরই বা নৌকা যখন যাতায়াত করে তখনই কিন্তু তোমার তাদের দৃষ্টি আকর্ষণ করে, মানে ঘরটা তারা চোখে পড়ে, বুঝছো, ঘরটা তাদের চোখে পড়ে। এই গারস্থ মানে হচ্ছে তার ডেইলি যে ঘরটা, মানে তাদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটার সচ্ছলতার মধ্যেও মানে টাকা পয়সা যেহেতু আছে তার মধ্যেও বোবা মেয়েটিও কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তো এটা বলতেছে এত কিছু আছে, এর মধ্যে কি বোবা মেয়েটাকেও কি কেউ দেখে? বোবা মেয়েটা তো নদীর পাড়ে এসে বসে থাকে। এই যে যেহেতু সবাই তোমার যে নৌকাগুলো যাচ্ছে তারা সবাই যেহেতু ঘরটাকে তোমার দেখতে পায় বা তাদের ঘরটাকে নোটিস করে, তো লেখক এখানে একটা চিন্তা করতেছে যে আচ্ছা, যেহেতু তোমার কাজকর্ম না থাকলে অবসর সময় তোমার প্রায়ই শুভা এসে এখানে বসে, নৌকাগুলো কি তাকেও নোটিস করে? এটা সে জানতে চাচ্ছে। ঠিক আছে, এখানে সে সন্দেহ প্রকাশ করেছে। এবার বলতেছে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। এই তাহার মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে শুভার। শুভা তো কথা বলতে পারে না, তার একটা ভাষার অভাব আছে বলতেছে, কিন্তু প্রকৃতিও তো একই রকম, প্রকৃতিরও তো কোনো ভাষা নাই। সেই জন্য বলতেছে যে প্রকৃতি তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কিভাবে প্রমাণ করে একটু আমরা দেখি, চলো। পূরণ করে, প্রকৃতি যেন তাহার হইয়া কথা কয়। তাহার মানে কার? যারা বোবা, এবং এই গল্পে শুভা, বুঝে গেছে, শুভা হইয়া কথা কয়। নদীর কলধ্বনি মানে নদীর পানির যে ধ্বনিটা আছে, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরু মানে হচ্ছে তোমার গাছ, মর্ম, তরু মানে পাতা, ঠিক আছে, পাতা বা গাছ, এই অর্থে তোমার বোঝানো যেতে পারে। তরুর মর্মর সমস্ত মিশিয়ে, মর্মর মানে হচ্ছে একটা শব্দ, পাতার যে শব্দ এটাকে বলা হয় মর্মর শব্দ, শুকনা পাতার শব্দটা, বুঝছো। তারা বলতেছে যে প্রকৃতি কিভাবে কথা বলে তার হয়ে, কারণ প্রকৃতির কলধ্বনি আছে, লোকের কোলাহল আছে, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার শব্দ, এই সব কিছু মিলিয়ে সব কিছুর চলাফেরা বা আন্দোলন, আন্দোলন বলতে বুঝে সব কিছুর যে সম্মিলিত শব্দটাকে, ঠিক আছে, সম্মিলিত যে শব্দটা, এটাকে বলতেছে যে এই সম্মিলিত জিনিসগুলোকে, এই জিনিসগুলো সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এখানে বলতেছে এই যে প্রকৃতির যে শব্দগুলো, এই শব্দগুলো সমুদ্রের তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। এই সকল প্রকৃতির শব্দগুলো সমুদ্রের ঢেউ যেমন সমুদ্রে আছড়ে পড়ে, তেমনি বালিকার বা শুভার মনে এসে এটা আস্তে আস্তে ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এটার রূপকটা, তুলনাটা কি বুঝাইছে জানো? বলছে যে সমুদ্রের পানিটা বা ঢেউটা যেভাবে তোমার সমুদ্রের কূলে আছড়ে পড়ে, প্রকৃতির এই সকল লোকের কোলাহল, কলধ্বনি, মাঝির গান, পাখির গান, এই সবগুলো জিনিসই শুভার মনের মধ্যে ওই স্রোতের মতোই আছড়িয়ে পড়ে, বুঝছো? ওকে, ভাঙিয়া পড়ে। এবার আসো, প্রকৃতির এই বিবিধ, বিবিধ মানে হচ্ছে তোমার নানা বা অনেক, নানা ধরনের বা অনেক, ঠিক আছে, অনেক। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। চক্ষু পল্লব বিশিষ্ট মানে বড় বড় চোখের পাতা বিশিষ্ট, বড় বড় যে তার যে চোখ, চোখের পাতার যে ভাষা, সেই একই ভাষার সাথে এখানে এটাকে তুলনা করছে। লেখক বলতেছে শুভার যে চোখের ভাষা, এটা পৃথিবী বিস্তৃত, পৃথিবী বিশ্বব্যাপী বিস্তৃত। কেন বলতো? কারণ নেচার তো সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে না? তো পৃথিবীর নেচারের সব জায়গায় আছে। নেচারের ভাষা কি? নেচারের ভাষা হচ্ছে নীরবতা। সো এই নীরব ভাষাটা পৃথিবীর সব জায়গায় আছে। নীরব ভাষাটা যেহেতু শুভার ভাষা, লেখক এই জন্য বলতেছে যে শুভার এই ভাষাটা বিশ্বব্যাপী বিস্তৃত প্রকৃতির মাধ্যমে। ঝিল্লি রবপূর্ণ, ঝিল্লি রবপূর্ণ মানে হচ্ছে ঝিঝির ডাক, রব মানে ডাকা, ঠিক আছে, ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি হইতে, তৃণভূমি যেখানে গাছপালা আছে, অর্থাৎ যে সকল জায়গায় ঝিল্লি ডাকে, এই সকল জায়গায় যেমন শুভার ভাষা আছে, নেচার আছে মানে শুভার ভাষা আছে। শব্দাতীত
নক্ষত্রলোক, শব্দাতীত নক্ষত্রলোক মানে পৃথিবীর বাইরে যেখানে নক্ষত্রগুলো আছে, মহাকাশ, ওখানে কি কোনো সাউন্ড আছে? ওটাও তো নীরব, তার মানে ওইটাও শুভার ভাষা। সো শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত শুভার ভাষা আছে, যেগুলো শুধুমাত্র ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন মানে কান্না এবং দীর্ঘ নিঃশ্বাস, মানে যেই ভাষায় কোনো শব্দ নাই এই ভাষাটা মহাকাশেও আছে, যেহেতু মহাকাশও নীরব। এটা পৃথিবীর সব জায়গায় আছে, কারণ পৃথিবীতে তোমার নেচার আছে, নেচারের ভাষা যেহেতু তোমার নীরবতা, সেই জন্য বলছে বিশ্বব্যাপী মানে পুরো পৃথিবীতেই শুভার ভাষাটা আছে, নেচারের মাধ্যমে আছে। বুঝছো? তৃণভূমি মানে যেখানে গাছপালা আছে, গাছপালা যুক্ত ভূমি। এবারে আসো, সো নীরবতার কথা বলতেছে যে ওর ভাষাটা অনেক নীরব একটা ভাষা। আরো কিছু জিনিস বলতেছে দেখো, এবং মধ্যাহ্নে, মধ্যাহ্ন মানে তোমার দুপুর, তো বলতেছে দুপুরে যখন মাঝিরা বা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা যখন ঘুমাইতো, পাখিরা যখন ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ বা পুরো পৃথিবীর যে আমাদের যে অ্যাক্টিভ যে জগৎটা, এই জগৎটা যখন সমস্ত কাজকর্মর মাঝখানে সহসা, সহসা মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি, বিজন মানে হচ্ছে নির্জন, নির্জন একটা মূর্তির আকার ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। এই পর্যন্ত কি বলছে? এই পর্যন্ত বলছে একটা তুলনা করছে যে পরিবেশটা যখন অনেক নিরিবিলি হয়ে যায় সেটাকে বলি হয় আমরা বোবা প্রকৃতি। এটা কখন? এটা দুপুরবেলা। দুপুরবেলা কি হয় জানো? গ্রামাঞ্চলে মাঝিরা ভাত খাইতে চলে যায়, অর্থাৎ তাদের কোনো শব্দ শোনা যায় না, গৃহস্থেরা সবাই ঘুমায়, বিকালবেলা ঘুমাইতো সবাই দুপুরবেলা, পাখিরা ডাকে না দুপুরবেলা, নদী পারাপার বন্ধ থাকে, অর্থাৎ পুরো এলাকাটা খুব ছিমছাম হয়ে যায়। তো পুরো এলাকাটা একটা বোবা প্রকৃতি হিসেবে চিহ্নিত হয়, অর্থাৎ প্রকৃতি কোনো কথা বলতেছে না। তো এই জন্য বলতেছে যে যখন সবাই ব্যস্ত থাকে, সবাই যখন নিজেদের কাজে চলে যায়, তখন রুদ্র, রুদ্র মানে রাগান্বিত, ঠিক আছে? তো এখানে বলতেছে যে যখন এই পুরো রাগান্বিত, রাগান্বিত কেন বলছে? তো দুপুরবেলা একটা তাপ থাকে, সেই জন্য বলছে যে এই রুদ্র মহাকাশের তলে বা পুরো আকাশের তলে যখন কেউ থাকে না, তখন শুধু থাকে একটা বোবা মেয়ে এবং একটা বোবা প্রকৃতি। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, সুবিস্তীর্ণ রৌদ্রে থাকে কে? প্রকৃতি। এটা কিন্তু এমসিকিউতে আসে। এবং তরুর ছায়ায় বা গাছের ছায়ায়, গাছের ছায়া থাকে হচ্ছে আমাদের শুভা। তো এখানে কিন্তু এমসিকিউ আসে যে একজন সুবিন্যস্ত রৌদ্রে, সুবিন্যস্ত রৌদ্রে কে থাকে? বোবা প্রকৃতি, শুভা কিন্তু না। বুঝছো? ওকে, একজন খুবই অদ্ভুত একটা প্রশ্ন করছে যেটা পড়া রিলেটেড না। ও জিজ্ঞেস করছে শুভা তো বোবা, তাহলে শুভার মনের ভাষা কিভাবে বোঝা গেল? এটা একটা কাল্পনিক চরিত্র, লেখক একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে, মনে করো কোনো একটা থার্ড আই লেন্স থেকে তোমাকে মূলত ওর মনের ভাষাটাকে কি হতে পারে এটাকে ব্যাখ্যা করতেছে। শুধুমাত্র ওর না, পৃথিবীর সমস্ত বোবা মানুষদের, যারা কথা বলতে পারে না, তাদের মনের ইচ্ছাটাকে লেখক নিজে যেটা উপলব্ধি করেছে সেটার ভাষায় বলতেছে। চক্ষু পল্লব বিশিষ্ট মানে চোখের পাতা বিশিষ্ট। ওকে, তো এই পর্যন্ত আমরা পড়লাম যে প্রায় দুপুরবেলা তোমার আমাদের বোবা যে শুভা আছে তিনি এসে প্রকৃতির সামনে দাঁড়ায় থাকে বা বসে থাকে, মুখোমুখি বসে থাকে, তাদের একটা কনভারসেশন চলে। ওকে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তারা বুঝতেছো, আর যারা এখানে স্প্যামিং করতেছো আমি নামগুলো দেখতেছি, তারা কিন্তু কোনোভাবেই এই গল্পটা যদি না দেখো কোনোভাবেই কিন্তু এমসিকে অ্যান্সার করতে পারবা না। বুঝছো? সেখানে আমি একটা ফান কমেন্ট করে কুল হয়ে যাচ্ছি, এই কুল ডুড হয়ে লাভ নেই। এরকম কুল ডুড যারা হতে চায় তারা কিন্তু পরীক্ষায় প্যারা খেয়ে যায়, সমস্যায় পড়ে যায়। বুঝছো? সো একটু মনোযোগ দাও, আমরা মজা করব, সব করব ক্লাসের পরে, ঠিক আছে? ওকে, এবার আসো শুভা। শুভা সম্পর্কে আরেকটু পড়বো। তো অনেকেই অনেক কিছু লিখতেছে তোমরা, সো তোমাদের পজিটিভ কমেন্টও আমি অনেক দেখতেছি, ভাইয়া পড়ে ফেলছি, পড়তেছি। তোমাদের সৌরভ ভাইও চলে আসছে শুভার ক্লাস করতে এবং সে বলতেছে
আমার মনের ইচ্ছা কিভাবে প্রকাশ করব। তোমার সৌরভ ভাইকে একটু বলো তো, সৌরভ ভাই কিভাবে মনের ইচ্ছা পূরণ করতে পারে? সেও একটা লেটার লিখতে পারে, সেও এভাবে রবীন্দ্রনাথের মতো একটা লেখা লিখে করতে পারে, বুঝছো? মনের ভাব প্রকাশের এত প্রয়োজনীয়তা কেন হলো সৌরভ ভাই? একটু জিজ্ঞেস করো তো, কোথায় মনোভাব প্রকাশ করতে চায়, কাকে করতে চায়? তরুদ ছায়া মানে হচ্ছে গাছের ছায়া। ওকে, চলো পড়ে ফেলি। নীরব বলছে সৌরভ ভাইয়ের বই লেখা উচিত। বই লেখেন, বই লিখে মনের ভাব প্রকাশ করেন। ঠিক আছে সৌরভ, বই লিখে ফেলো। চলো আমরা পরেরটুকুতে যাই। তো এতক্ষণ পর্যন্ত শুভাকে আমরা একা হিসেবে চিনেছি, রাইট? এবার একটু লেখক শুভার অন্য কয়েকটা দিক সম্পর্কে বলতেছে। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না, গুটিকতক মানে কিছু, ঠিক আছে? শুভার যে কোনো অন্তরঙ্গ মানে ঘনিষ্ঠ, শুভার যে কোনো অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না এমন না। শুভার গোয়ালের 2টি গাভী, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে শুভার ফ্রেন্ড কারা ছিল, শুভার বন্ধু কারা ছিল। শুভার বন্ধু ছিল 2টা গাভী, তাহাদের নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি। ভাইয়া খাতায় লিখে ফেলো, এটা কিন্তু এমসিকিউ এর জন্য 100 ইম্পর্টেন্ট। তার 2টা ফ্রেন্ড ছিল, একটা হচ্ছে সর্বশী এবং আরেকটা হচ্ছে পাঙ্গুলি, 2টা গাভী। একটার নাম সর্বশী আর একটার নাম কি পাঙ্গুলি, ঠিক আছে? তার মানে ওর তো ফ্রেন্ড নাই, বাট যে ফ্রেন্ড ছিল তার হচ্ছে 2টা গাভী, তার গোয়ালের যে গাভী দুটো ছিল তার সাথেই সে ফ্রেন্ডশিপ করেছিল, ঠিক আছে? সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। লাইনটার মানে কি? এই যে নাম সর্বশী এবং পাঙ্গুলি, এটা কে দিয়েছে? শুভা। কিন্তু শুভা কি তোমার তাদেরকে ডাকতে পারে? শুভা কি কখনো তাকে ডাকতে তো পারে নাই। কারণ কি? তারা কিন্তু তোমার মানে যেহেতু সে কথা বলতে পারে না, তার মানে এই গাভীগুলো কিন্তু কখনোই ডাকটা শুনে নাই। কিন্তু লেখক বলতেছে যে সেই নাম যদি তার মুখে সে নাও শুনে থাকে, কিন্তু শুভা যখন আসে তার পদ শব্দ মানে তার পায়ের শব্দ, আচ্ছা পদ শব্দ এখানে 2টা অর্থ তোমরা বলতে পারো, যে তার পায়ের শব্দ তারা চিহ্নিত, এবং এই তার যে তোমার করুণ একটা সুর ছিল, কথাহীন একটা করুণ সুর, এটা তোমার রূপক অর্থে বুঝাইছে। এটা কিন্তু অ্যাকচুয়াল অর্থে কোনো গানের সুরের মতো সুর না, বুঝছো? মানে চেহারার দিকে তাকাইলে একটা করুণ সুর দেখা যায় না, সেইটাই বলতেছে যে তার একটা করুণ সুর ছিল, তার একটা মর্ম ছিল বা গ্রহণযোগ্যতা ছিল, একটা বিষয় ছিল, যে বিষয়টা আলাদা করে শুধুমাত্র এই গাভী দুটো বুঝতে পারত, ঠিক আছে? তার মানে গাভী দুটোর সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, ভৎসনা মানে হচ্ছে বকা দিতেছে, ঠিক আছে? বকা বা তোমার নিন্দা বলতে পারো, নিন্দা বা বকা দিতেছে, অর্থাৎ যখন আদর করে তখনও তারা বুঝতে পারে, যখন মনে মনে গালি দেয় বা বকা দেয় তখনও সে বুঝতে পারে। মানে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক বা আত্মার সম্পর্ক তৈরি ছিল, ঠিক আছে? কথা বলে বলা লাগতো না, বুঝছো? তো এখানে সে বলতেছে যে কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে বা অনুরোধ করিতেছে, তা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানুষও যেটা বুঝতে পারতো না, এটা 2টা গাভী বুঝতে পারতো। অনেক সময় অনেক দেখো না তোমার যে পোষা কুকুর বিড়াল আছে না, এগুলো কিন্তু আমাদের মনের ভাষা অনেক সময় বুঝে। তুমি যখন মন খারাপ থাকবা, তো ফেসবুকে অনেক রিলস আসে, দেখবা মন খারাপ থাকলে বিড়ালগুলো তোমার কাছে এসে বসে থাকে। তো এরকম অনেক এক্সপ্রেশনস কিন্তু, অনেক কানেকশন কিন্তু আমরা মানুষের থেকেও প্রাণীদের সাথে আমরা হতে দেখেছি, তাই না? এটাই লেখক এখানে বলছে যে শুভার সাথে গাভী দুটোর সম্পর্ক অনেক ভালো ছিল, এবং তারা শুভার মুখে ভাষা না থাকলেও তারা বুঝতে পারতো যে শুভা আসলে কি বলতে চাচ্ছে। শুভা গোয়ালে ঢুকিয়া 2 বাহু মানে হচ্ছে তার হাত দিয়ে সর্বশীর গ্রীবা মানে হচ্ছে গলা, মানে গলায় আদর করে দিত গাভীদের, এবং গলা বেষ্টন করিয়া মানে এভাবে সে ধরে, আমরা গাভী ধরছো কখনো তোমরা, মানে গলার উপর থেকে হাত দিয়ে গলাটাকে জড়িয়ে ধরতো, ধরে তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ বা গাল, গণ্ডদেশ মানে হচ্ছে গাল, তার মানে ও গাভীটাকে এভাবে ধরতো, ধরে নিজের গালটা তোমার হচ্ছে কানের কাছে ঘর্ষণ করতো, মানে তার কানের কাছে তার মুখটা ঘষতো, মানে আদর করতো,
গাভীটাকে আমরা যেভাবে আদর করি, ঠিক আছে। এবং পাঙ্গুলি পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে, স্নিগ্ধ দৃষ্টি মানে একটা ভালোবাসাময় দৃষ্টি, মানে আদরপূর্ণ দৃষ্টি, বুঝছো? মানে তুমি খুব স্নেহ নিয়ে কারো দিকে তাকায় থাকলে যে দৃষ্টি, এটা হচ্ছে স্নিগ্ধ দৃষ্টি। এই স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ, নিরীক্ষণ মানে অনেকক্ষণ তাকায় থাকতো গাভীটা, তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। মানে পশুর ভালোবাসার রূপ কি? পশু তো আর ঘাড়ে হাত দিতে পারবে না। সো শুভা যেমন তার গলায় ধরিয়ে তো তাকে আদর করতো, আর গাভীটা তাকে, বিড়াল বা তোমার এই ধরনের পশু পাখিগুলো কিন্তু তোমার দেখবা তোমার শরীরের বিভিন্ন অংশ চাটতো, চেড়ে তারা তাদের ভালোবাসার একটা প্রকাশ করতো। সো এটাই সে এখানে বলতেছে, বুঝছো? এবার বলতেছে বালিকা, বালিকা মানে শুভা, দিনের মধ্যে নিয়মিত 3 বার, এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কয়বার আসতো গোয়াল ঘরে শুভা? কয়বার আসতো? 3 বার আসতো, ঠিক আছে। তো এখানে বলতেছে বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইতো, তাদের সাথে কথা বলতে বা তাদের সাথে যোগাযোগ করতে, তাদেরকে আদর করতে। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, মানে 3 বার তো প্রতিদিন যাইতোই, মাঝে মাঝে 3 বারের বেশিও 2-1 বার অনিয়মিতভাবে যাইতো। গৃহে যেদিন, কখন অনিয়মিত যাইতো? গৃহে যেদিন বা ঘরে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ, মুখ মানে হচ্ছে যারা বধির বা বোবা, তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। এই লাইনটার মানে হচ্ছে, বলতেছে কি, শুভা রেগুলার 3 বার যেত, কিন্তু অনিয়মিত যেত। অনিয়মিত মানে মাঝে মাঝে সে একটু বেশি যেত। কেন? যখন তাকে বকাঝকা করা হইতো বা মনটা একটু খারাপ লাগতো, তখন সে তার এই বোবা ফ্রেন্ডগুলোর কাছে যেত, গিয়ে তাদের কাছে যখন যেত, তখন সহিষ্ণুতাপূর্ণভাবে এই গাভীগুলো সহিষ্ণুতাপূর্ণভাবে, সহিষ্ণুতা মানে কি? মনে করো কারো বিপদে তুমি যখন কাউকে, মানে কোনো একটা ভুল করলে বা কোনো একটা খারাপ জায়গায় পড়লে, তুমি যখন কাউকে সান্ত্বনা দাও বা তার প্রতি ভালো আচরণ করো, তখন সেটাকে বলা হয় তুমি সহিষ্ণুতাপূর্ণ আচরণ করছো। মানুষের ভুলকে তুমি অনেক সময় ক্ষমা করে দিচ্ছ, বা ভালো জিনিসকে তুমি, কারো মন খারাপ থাকলে তাকে তুমি একটু সাপোর্ট দিচ্ছ, মেন্টাল সাপোর্ট দিচ্ছ, এই জিনিসগুলোকে বলতেছে সহিষ্ণুতা পরিপূর্ণ, ঠিক আছে। সো তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ এই যে বিষাদ শান্ত, বিষাদ শান্ত মানে হচ্ছে খুব, মানে মানুষ যখন খারাপ লাগা থেকে একটা শান্ত, মানে খারাপ লাগতে লাগতে মানুষ নীরব হয়ে যেত না, তো এখানে সে বলতেছে এই নীরব দৃষ্টিপাত হইতে, এই দৃষ্টিটা বা তার শুভার এই বিষাদ শান্ত দৃষ্টিটা দেখলে তাহারা একটা অন্ধ অনুমান শক্তির মাধ্যমে, মানে শুভার বিষাদ শান্ত বা অনেক নিরিবিলি যে চেহারাটা, এই চেহারাটা দেখে গাভীগুলো অনুমান করে ফেলতে পারতো একটা অন্ধ শক্তির মাধ্যমে। মানে তাদেরকে বলা লাগতো না, তারা অনুমান করে ফেলতো যে ওর মর্মবেদনা, আমার মনটা খারাপ আছে, বুঝছো? এবং তখন শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহারা বাহুতে, বাহুতে মানে হাতে, তারা শুভাকে তোমার কি করতো? বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাকে নির্বাক, নির্বাক মানে হচ্ছে কোনো কথা নাই, কথা নেই যেখানে, ঠিক আছে, কথা নেই, নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করতো। মানে গাভীগুলো তাকে শিং দিয়ে তার হাতে ঘষে সান্ত্বনা দিত। নির্বাক মানে তারা যেহেতু কথা বলতে পারে না, এবং একটা ব্যাকুলতা ছিল যে না, তারা চায় যে শুভার মনটা যেন ভালো হয়, এই জন্য তারা নির্বাক ব্যাকুলতার সহিত শুভাকে প্রোটেক্ট করার চেষ্টা করত। ইহারা ছাড়া, ইহারা মানে এই গরু গাভী দুটা ছাড়া ছাগল এবং বিড়াল শাবক, বিড়াল শাবক মানে হচ্ছে বিড়ালের বাচ্চা, বুঝছো? সর্বশীর মানে কি? সর্বশী একটা গাভীর নাম, ওর ফ্রেন্ডের নাম হচ্ছে সর্বশী। তুমি মনে হয় ক্লাসটা আগে থেকে পাও না, এই জন্য তুমি বলতেছো সর্বশী মানে কি। সো একটু রেকর্ডটা দেখে নিতে হবে ভাইয়া। সর্বশী মানে হচ্ছে গাভীটার নাম সর্বশী। ইহারা ছাড়া মানে এই গাভী দুইটা ছাড়া একটা ছাগল এবং বিড়ালের বাচ্চাও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ, সমকক্ষ মানে সমান, মানে একই মৈত্রী, মৈত্রী মানে হচ্ছে বন্ধুত্ব, সমান বন্ধুত্ব বা সম্পর্ক ছিল না। মানে বিড়াল এবং একটা ছাগলও ছিল তার ফ্রেন্ড, কিন্তু গাভী দুটার মতো যেরকম সুন্দর বা ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক তোমার ছাগলটার সাথে ছিল না, বিড়ালটার সাথে ছিল না। তথাপি মানে তবুও সম্পর্ক ভালো ছিল না, তবুও তাহারা মানে হচ্ছে বিড়ালটা এবং তোমার ছাগলটা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, মানে তার সাথে তার প্রতি একটা ভালোবাসা দেখাইতো,
এবং বিড়াল শিশুটা দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি, মানে শুভার কোলের মধ্যে, তো বিড়াল দেখবাম আমাদের কোলের মধ্যে এসে বসে কেন জানো, আমাদের কোলটা কিন্তু একটু গরম, হ্যাঁ, তো আমাদের কোলের মধ্যে এসে নিঃসংকোচে, কোনো চিন্তা ভাবনা নাই, শুভা কি মনে করলো না করলো কোনো চিন্তা মান্তা নাই, কোনো সংকোচ নাই, নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা মানে হচ্ছে গলা, ও পৃষ্ঠ মানে হচ্ছে পিঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিত। তো তা বলতেছে শোভার আরো দুটো ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের মধ্যে একটা হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে ছাগল। বিড়ালটার সাথে এত ভাষা সম্পর্ক ভালো না, কিন্তু তার কোলটা যেহেতু গরম ছিল, তার কোলের মধ্যে এসে সে প্রায়ই কিন্তু বিড়ালটা ঘুমাইতো নিঃসংকোচে, এবং শুভা কি করতো, তার গলায় এবং ঘাড়ে বা পিঠে হাত বুলাই দিত। বুঝছো? মৈত্রী মানে হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক। দেখো এই যে লিখে দিছি, সমান বন্ধুত্ব, সমকক্ষভাবে মৈত্রী ছিল না, মানে সমান বন্ধুত্ব ছিল না। বুঝছো? তো এই পর্যন্ত আমরা বুঝছি সবাই। এবার আসো পরে আর কি কি আছে। হাত বুলাইয়া দিলে, বিড়ালটার পিঠে যে হাত বুলাই দিত, হাত বুলাই দিলে তাহার নিদ্রাকর্ষণ, নিদ্রাকর্ষণ মানে ঘুম আসে, ঘুমের প্রতি আকর্ষণ, ঠিক আছে, ঘুম আসা। সো ঠিক আছে, ঘুম যে আসে এটাতে তার বিশেষ সহায়তা হইতো, মানে ইজিলি ঘুম চলে আসতো, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত, মানে বিড়ালটা তাকে বুঝাইতো যে তুমি আমাকে ঘাড়ে যদি একটু আদর করে দাও আমার ঘুম আসবে, এটা সে বুঝাইতো। ঠিক আছে, ওকে। এবার আসো, আর কোনো ফ্রেন্ড কি ছিল? উন্নত শ্রেণীর জীবের মধ্যে, মানে আমাদের যে মানুষ, যারা মানুষের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়া ছিল, তার আরেকটা সঙ্গী ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। ভাষা বিশিষ্ট জীব মানে সে হচ্ছে তোমার মানুষ এবং সে কথা বলে। এখানে একটা কঠিন সম্পর্ক আছে, এখানে কি প্রেম নাকি বন্ধুত্ব নাকি অন্য কোনো সম্পর্ক, এটা ক্লিয়ার করা হয় নাই। বুঝছো? তো এখানে সে দেখো, একজন মানুষ ছিল যে ভাষায় কথা বলতে পারে, উভয়ের মধ্যে সমভাষা ছিল না। সমভাষা ছিল না মানে কি, দুইজনই মানুষ কিন্তু শুভা তো কথা বলতে পারে না, আরেকজন কথা বলতে পারে, এই জন্য বলতে সমভাষা ছিল না। সে কে? সে হচ্ছে গোসাইদের ছোট ছেলে। এটা একটা জাত, একটা জাতের কথা বুঝাইছে। গোসাইদের ছোট ছেলে, তাহার নাম প্রতাপ। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের গল্পের সেকেন্ড আরেকটা হিরো ক্যারেক্টার। হ্যাঁ, এটা কাউন্ট করা হয়, বা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, লোকটি নিতান্ত অকর্মণ্য। এখানে সম্পর্কটা কিন্তু ক্লিয়ার না, সম্পর্কটা কি সেটা কিন্তু ক্লিয়ার মানে নির্ণয় করা যায় না, এটা তাদের একটা বন্ডিং। ঠিক আছে, বন্ডিংটা মনে করো দুইটা মানুষকে, মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে অনেক সময় যখন কানেকশন ফিল করে, কমফোর্টেবল ফিল করে, যে কথা বলতে পারতেছে না, যাকে কেউ ভালোবাসে না, যার সমস্যা কেউ দেখে না, সে কিন্তু অনেক সময় ভিন্ন ভিন্ন মানুষের সাথে কানেকশন ফিল করে। সো এরকম একটা কানেকশন কিন্তু এখানে ছিল। গোসাইদের এই ছেলেটা প্রতাপ হচ্ছে অকর্মণ্য, মানে বেশি কাজ টাজ তার নাই। ঠিক আছে, অকর্মণ্য মানে বেশি কাজ টাজ তার নাই। ওকে। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিল। অর্থাৎ সে যে কাজ করে তোমার সংসারের উন্নতি করবে, মানে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, এটা তার আশা তার ফ্যামিলি করে নাই। অকর্মণ্য লোক যে কাজ করে না, লোকের একটা সুবিধায় এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরাসরি সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। মানে যার কোনো কাজ নাই তার উপর মানুষজন বিরক্ত হইলেও একটা পর্যায়ে কিন্তু তাকে আবার সবার ভাল লাগে। কেন ভাল লাগে জানো? কারণ ওকে দিয়ে অন্য কাজ করায় নেওয়া যায়। সরকারি সম্পত্তি মানে কি, সবাই কাজ করাইতে পারে। বুঝছো? তো এখানে সেটা বলতেছে যে যার কোনো কাজ নাই তাকে দিয়ে সবাই সরকারিভাবে কাজ করায় নিতে পারে। এই আমার এটা কাজটা করে দিত, আমার এটা একটু তুলে দিত, ওইটা একটু করে দিত, তোর তো কাজ নাই, এটা একটু করে দে। এবার একটু দেখি, তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, মানে শহরে যেমন কয়েকটা বাগান থাকে না, তোমার গভর্নমেন্টের পার্ক থাকে না সরকারের আন্ডারে, যে পার্কগুলো সবাই ব্যবহার করতে পারে, ওরকম ভাবে বলতেছে ইরফান বলতেছে বইয়ের সাথে মিলে না। বইয়ের সাথে কেন মিলে না? অবশ্যই মিলে, আর না মিললে তুমি এই গল্পটা এখান থেকেই পড়ো, সমস্যা নাই। আর শব্দগুলো অর্থগুলো তুমি খাতায় দাগায় না, বইয়ের সাথে মেলার কথা। এই যে মিলতেছে, তাহলে ও ভুল বলছে।
না মিললে কিছু তোমরা একটা কাজ করো, স্লাইডটা দেখে পড়ো তারা যদি না মিলে, আর আমি জানি মিলবে। ওকে, সরকারি সম্পদ তো সরকারি, যেমন বাগান থাকতে হয় শহরে, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন, কারণ ওরা থাকলে ওরা গ্রামে এদিক ওদিকে সবার লাভ কাজ করে দেয়। ঠিক আছে, ওরা তখন সবার এদিক ওদিকের কাজটা করে দেয়। ওকে, যার মিলতেছে না তার মানে তার বইটা মনে হয় অন্য কারিকুলামে, সো সমস্যা নাই, তুমি এখান থেকে দেখো যেটুকু মিলতেছে ওইটুকু মিলাও। ওকে, তো এটা সে বলছে, এই লাইনটা থেকে প্রশ্ন আসে, অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন মানে কি, ব্যাখ্যা করো খ নাম্বারে। তখন লিখতে হবে যে তারা সবার কাজ করে, তারা ফ্যামিলি মেম্বারদের সাথে বেশ খোশ গল্প করার সময় পায়, এটা বুঝাইছে। কাজকর্মে আমোদে, আমোদে মানে হচ্ছে খোশ আমোদে, গল্প বা অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাগিগকে হাতের কাছে পাওয়া যায়, মানে ওর কোনো কাজ নাই, সো সব আড্ডায় চলে যায়, ও সব জায়গায় গিয়ে তোমার কথাবার্তা বলে, কাজ কারবার করে, অকর্মণ্য, ওর কোনো কাজ টাজ নাই। ঠিক আছে, প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। এমসিকিউ, প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়, মাছ ধরতে কিন্তু অনেক সময় কাটানো যায়। অপরাহ্নে, অপরাহ্ন মানে হচ্ছে বিকেল, অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায়। এই কাজ মানে হচ্ছে মাছ ধরা। এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ, সাক্ষাৎ মানে হচ্ছে দেখা হইতো। কারণ কি, শুভা হচ্ছে তোমার নদীর পাশে বসে থাকতো না, আমরা পড়ছি অনেক আগে, নদীগুলোকে দেখতো, নদীর পাশে সে প্রায় সময় কাটাইতো, সো ও যখন মাছ ধরতে যাইতো তখন তার সাথে এরকম দেখা হয়ে যেত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে, মানে যে কাজেই সে যায় না কেন একটা সঙ্গী যদি থাকে তাহলে প্রতাপের ভালো লাগে। কেন জানো? প্রতাপ বক বক করতে পারে, কথা বলতে পারে। এবার বলতেছে, মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কেন জানো? মাছ ধরার সময় যদি কথাটা যেন না বলে তাহলে সে মাছটা ভালোভাবে ধরতে পারবে, সেই জন্য বলছে যে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী, যেটা হচ্ছে শুভা, এটা প্রতাপের, এজন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত, যেহেতু ও এমন একটা ফ্রেন্ড, ও কথা বলে না, সো কথা না বললে লাভ কি জানো? লাভ হচ্ছে তোমার মাছটা সে ভালোভাবে মন দিয়ে ধরতে পারে। ঠিক আছে, ক্লাস শেষ হবে 12:30টায়, 1.5 ঘন্টার ক্লাস। তোমাদের বিআইএম ক্লাস 1.5 ঘন্টা। সো কেউ উল্টাপাল্টা ইনফরমেশন দিও না যে 1 ঘন্টা ক্লাস, 12:10 ক্লাস শেষ, কোনো ইনফরমেশন দিও না। 12:30টায় ক্লাস শেষ হবে, চার্জ না থাকলে চার্জ দাও, গল্প এটা ইম্পর্টেন্ট, সো মিস করলে নিজের সমস্যা, বুঝছো? সো আমরা একটু মনোযোগ দিই সবাই। শুভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলে শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া তাকে সু ডাকিত। এটা কিন্তু এমসিকিউ এবং সিকিউতেও আসবে। শুভাকে সু বলতো কে, কেন? শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে, অনতি দূরে মানে হচ্ছে তোমার বেশি দূরে নয়, বেশি দূরে নয়, অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিক চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, একটা করে পান খাইতো প্রতাপ। শুভা তাহা নিজেই সাজিয়া আনিত, সাজিয়া আনা মানে বানায় আনতো, পান বানায় আনা, বানিয়ে আনা, ঠিক আছে, বানিয়ে আনা। ওকে, প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা প্রতিদিন একটা করে পান নিয়ে আসতো তার জন্য বানায়, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া 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 চাহিয়া ইচ্ছা করিত, মানে শুভার ইচ্ছা করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, মানে ও চায় একটু নোটিস হইতে, বুঝছো? ও চায় যে পৃথিবীতে কি আমার কোনো ইম্পর্টেন্সই নাই, আমার কি কোনো ইম্পর্টেন্স নাই, মানে আমি একটু মানুষের কাজে লাগতে চাই। তো এই জন্য সে বলতেছে প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে তার ইচ্ছা করতো, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। খুবই কষ্ট, দুঃখজনক কথা কিন্তু এটা কিন্তু হাসির কথা না। মানে যে মানুষটা বোবা সে ভিতরে ভিতরে ফিল করে যে আমি প্রয়োজনীয় না, আমি একটা বার্ডেন, সমাজের প্রতি বার্ডেন, সবার প্রতি বার্ডেন, মনে করে না? তো শুভা এই খারাপ লাগা থেকেই চিন্তা করতো যে আমি কিছু একটা করব যাতে করে আমাকে মানুষ প্রয়োজনীয় মনে করে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মানে কইতো আমার একটা ক্ষমতা যদি থাকতো আমি কিছু একটা করতাম। কোন একটা মন্ত্র বলে, মানে মন্ত্র পড়ে সহসা, সহসা মানে হঠাৎ,
হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে সে বলতেছে যে আমি এমন একটা অলৌকিক কিছু করতে চাই যাতে আমাকে দেখে সে বলে যে আমাদের সুভার যে এত ক্ষমতা তাহা তো আমি জানতাম না। বুঝছো? ওকে, মনে করো সুভা যদি জলকুমারী হইতো, মানে সে চিন্তা করতেছে, একটা রূপকথায় চলে গেছে যে আমি যদি জলকুমারী হইতাম তাহলে আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতাম। মানে আমি যদি চিন্তা করতেছে আমি যদি জলকুমারী হতাম তাহলে আমি একটা সাপের মণি ঘাটে রাখলাম। প্রতাপ কি করত? তার তুচ্ছ মাছ ধরাকে রেখে সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখতো, পাতালে মানে হচ্ছে তোমার তলে নিচে, পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায়, কল্পনা করতেছে যে আমি যদি একটা মাছের তোমার হচ্ছে জলকুমারী হইতাম তাহলে আমি একটা মণি রাখতাম, সেই মণিটা প্রতাপ পেয়ে পানিতে ডুব দিত, ডুব দিয়ে পাতালে চলে যাইতো, পাতালে গিয়ে দেখতো যে একটা রূপার অট্টালিকা, অট্টালিকা মানে বাসায় সোনার একটা খাটে বা পালঙ্কে কে একটা বসে আছে। আমাদের বিনা কণ্ঠে বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সেই সু সেই মণিদীপ্ত বা মণির আলোয় আলোকিত, মণির আলোয় আলোকিত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তার মানে এখানে শুভা চিন্তা করতেছে যে আমি একটা মণি যদি ফেলাই দিতাম, তাকে দিতাম, সেও মণিটা পেয়ে ডুব দিত, ডুব দিয়ে নিচে এসে দেখতো যে শুভা বসে আছে পালঙ্কের উপর, এবং সে চিন্তা করতো আমাদের বাণীকণ্ঠের মেয়ে, আমাদের বাণীকণ্ঠের মেয়ে সে হচ্ছে একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? এটা কি হইতে পারতো না? সে চিন্তা করতেছে, এটা রূপকথা, এটা কি হইতে পারতো না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সে প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সে লেখক বলল যে কিছুই তো অসম্ভব না, কিন্তু তারপরও সে জন্মাইছে শেষ পর্যন্ত বাণীকণ্ঠের ঘরে এবং প্রতাপকে সে কোনোভাবেই অবাক করতে পারতেছে না। ওকে, শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, এটা আরেকটা নতুন প্যারা শুরু হয়েছে। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি মানে নিজেকে নিজের মতো করে অনুভব করিতে পারিতেছে, যেন এক একটা পূর্ণিমা তিথি মানে পূর্ণিমার সময়ে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন, অন্তরাত্মা মানে নিজের ভেতরের আত্মাকে অনির্বচনীয়, যেটা বচন মানে কি? বচন মানে হচ্ছে কথা, সো অনির্বচনীয় মানে হচ্ছে যেটা ভাষায় বা কথা দিয়ে যেটা প্রকাশ করা যায় না। শব্দের অর্থগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলতেছে? যে সে প্রতি পূর্ণিমা মানে তার বয়স বাড়তেছে, সো আস্তে আস্তে তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এবং মানুষ যখন বড় হয় তখন আস্তে আস্তে কি হয়, তুমি যখন পিচ্চি ছিলা, পিচ্চি থেকে আস্তে আস্তে তুমি বড় হইছো, সো সে যৌবনে পদার্পণ করতেছে, তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বা তার হচ্ছে কি বলে, তার অনুভূতির একটা পরিবর্তন হচ্ছে। সে এই পরিবর্তনটা তিনি বলতেছে যে এটা এমন একটা পরিবর্তন যেটা তার মনে হইতো যে সমুদ্রের একটা জোয়ার যখন আসে, এই জোয়ারটার মতো তার নিজের একটা ফিলিংস আসতেছিল। ঠিক আছে, বাণীকণ্ঠ কি? বাণীকণ্ঠ হচ্ছে শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তো সেরকম একটা ফিল করতে পারতো অন্তরাত্মাকে, যেটা মুখে ব্যাখ্যা করা যায় না, এরকম একটা চেতনা শক্তি বা ফিলিংস, ঠিক আছে, এরকম একটা জিনিস তাকে পরিপূর্ণ করে তুলে দিচ্ছে। অর্থাৎ বয়স চেঞ্জের সাথে সাথে তার যখন যৌবন আসছিল বা তার যৌবনের সময় সে যখন পদার্পণ করছিল, এই যৌবনের সময়টাতে তার যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সে এই ফিলিংসটা নিজের মধ্যে সে ফিল করতে পারতেছিল। ঠিক আছে, ওকে। সে আপনাকে বা সে নিজেকে নিজেই দেখছে এবং ভাবছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না, মানে সে এই পরিস্থিতিটাকে বুঝতে পারতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহে মানে শোবার ঘরে, আচ্ছা শোয়ার ঘর, সরি, শয়নগৃহে দ্বার খুলিয়ে, দ্বার মানে হচ্ছে দরজা খুলে, সে অনেক সময় প্রতিদিন পূর্ণিমার সময়টাতে সে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো, মানে এটা আরেকটা তুলনা যে শুভা নিজেকে খুব একা বোধ করতেছে এবং সে চিন্তা করতেছে পূর্ণিমা রাতও তার মতো একা। সো পূর্ণিমা প্রকৃতিতে শুভার মতো একাকিনী, পূর্ণিমাও তার মতো একাকিনী, সুপ্ত জগতের উপর মানে ঘুমন্ত জগতের উপর
জাগিয়া বসিয়া যৌবনের রহস্য, এই যে একটা রহস্য, তার একটা পরিবর্তন আসতেছে তার মনের মধ্যে, সেই মনের পরিবর্তনটা একটা আনন্দ দেয়, পুলক দেয়, একটা মন খারাপ দেয়, বিষাদ দেয়, অসীম একটা নির্জনতা, মানে নিরিবিলি একটা পরিস্থিতি দেয় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। তার মানে এই পুরা লাইনটার অর্থ হচ্ছে, এখানে লেখক বোঝানোর চেষ্টা করছে যে তার যে পরিবর্তনগুলো হচ্ছে, সে যে অনুভূতিগুলো ফিল করতেছে, এই অনুভূতিগুলো সে কোনোভাবে ব্যাখ্যা করতে পারতেছে না, এবং এটা কখনো কখনো আনন্দ, কখনো কখনো বিষাদ, একটা নির্জনতম একটা পরিবেশ সৃষ্টি করতেছে, এবং নির্জনতারও এমন অবস্থা যে নির্জনতারও পার করে চলে গেছে, তার থেকেও এক্সট্রিম নীরবতা, বুঝছো? এবং এই জায়গায় সে একটা কথাও বলিতে পারিতেছে না। এই নিস্তব্ধ, মানে যেখানে কোনো শব্দ নাই, ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া আছে। অর্থাৎ পূর্ণিমা রাতেও সে, পূর্ণিমার রাত যেমন নিস্তব্ধ, সেও নিস্তব্ধ, বুঝা গেছে? এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা, মানে শুভার পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, নিন্দা মানে খারাপ কথা বলতেছে, মেয়ের বিয়ে হয় না, এমনকি এক ঘরে তাদেরকে আলাদা করে দেওয়ার চিন্তাও করছে, গ্রাম থেকে ওদেরকে এক কোনায় এক ঘরে করে দিবে। এক ঘরে মানে এটা একটা পানিশমেন্ট, বুঝছো? কারোর সাথে মিশবে না, ওদের সাথে কেউ মিশবে না, এক ঘরে করিবে। এমন জনরব, মানে মুখের কথাও শোনা যায়, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, টাকা পয়সা বেশি আছে, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রুও ছিল। এই শত্রুরাই বেশি বেশি করে শুভার এগেইনস্টে খারাপ কথা বলা শুরু করে। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, স্বামী আর স্ত্রী মিলে তারা অনেক আলোচনা করলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, বাণী মানে হচ্ছে তার হাজবেন্ড, মানে শুভার বাবা, সে বিদেশে গেল বা অন্য গ্রামে গেল বা বাইরের দেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় যাব। সবাই যেহেতু খারাপ কথা বলতেছে, সে চিন্তা করলো মেয়েটাকে নেমে কলকাতায় চলে যাব। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। উদ্যোগ মানে হচ্ছে কাজ কারবার শুরু করলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো, মানে সকালবেলার মতো, শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে, মানে চোখের পানি, ঠিক আছে, চোখের পানিতে একেবারে ভরিয়া গেল। মানে সে দেশ ছেড়ে বা গ্রাম ছেড়ে চলে যাবে, সেই জন্য সে একটু কষ্ট পাচ্ছিল। তেও বলতেছে একটা অনির্দিষ্ট আশঙ্কা মানে কি, নতুন একটা জায়গায় যাব, কি হবে, একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে মানে হচ্ছে আশঙ্কার কারণে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো, মানে একটা প্রাণীর মতো, সে তার বাবা মায়ের সঙ্গে ফিরিত, মানে বাবা মায়ের সাথে সাথে থাকতো, যে জানতে চাচ্ছে যে কি হবে, আমি কি আসলেই চলে যাব। ডাগর চক্ষু মেলিয়া, চোখটা ডাগর মানে হচ্ছে ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ, সুন্দর সুন্দর চোখ, ঠিক আছে, ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিক চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। মানে কেন যাচ্ছি, কখন যাব, বিয়ে হবে কিনা, সব সে জানতে চাইতো, কিন্তু জানতে পারতো না, তার বাবা মা তাকে কিছু বলতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে মানে কি, বিকেলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস। তার মানে কলকাতায় বিয়ের জন্যই মনে হয় নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কলকাতায় বিয়ের জন্যই ওকে নিয়ে যাচ্ছে। দেখিস আমাদের ভুলিস নে। এটা কে বলছে? প্রতাপ। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধ মানে হচ্ছে শিকারের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। তার মানে একটা মর্মব্যাধ মানে হচ্ছে মর্মবিদ্ধ, মানে যে হরিণটাকে তোমার ব্যথা দেওয়া হয়েছে বা শিকার করা হয়েছে, সে যেমন শিকারের দিকে তাকায় বলে না যে আমাকে তুমি কেন শিকার করলে, আমি কি দোষ করছি, একইভাবে শুভাও এইভাবেই চিন্তা করতেছে যে প্রতাপ আমি কি দোষ করেছি, এটা কেন চিন্তা করছি এটা ব্যাখ্যা করে না এখানে, বলো দেখো, মানে ওর খারাপ লাগতেছে আর কি চলে যাইতে। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল, ওই দিন আর বসে নাই। বাণীকণ্ঠ নিদ্রা মানে ঘুম হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপল মানে হচ্ছে গাল, শুষ্ক কপল অশ্রু গড়াইয়া পড়িল। মানে সে তার বাবার কাছে গিয়ে কান্নাকাটি করতেছিল শুভা, যে আমি যেতে চাই না, ঠিক আছে, আমি যেতে চাই না। সে যেতে চায় না দেখেই তার বাবা পরে কষ্ট পায় যে আমার বোবা মেয়েটা কাঁদতেছে, বাবাও কান্না শুরু করে।
কাল কলিকাতায় যাইবার দিন। আস্তে আস্তে দিন চলে আসলো। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। দুইটা গাভী তাহাদিগকে সহস্তে মানে নিজের হাতে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুইবার চোখে যত পারে কথা ভুরিয়া তাহাদের মুখের দিকে চাইল, মানে যত পারে সে চোখ দিয়ে কথা বললো ওদের সাথে। চলে যাচ্ছে বিদায় বেলায়। দুই নেত্রপল্লব, নেত্রপল্লব নেত্র মানে চোখ, ঠিক আছে, চোখের পাতা, চোখের পাতা হইতে টপ টপ করিয়া, নেত্র মানে কিন্তু চোখ, ঠিক আছে, নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল, চোখের পানিটা টপ টপ করে পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাতে, এটা মানে হচ্ছে তোমার 12তম দিন, চাঁদের 12তম দিন। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, আরেক দিনের কথা বলতেছে। শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া, মানে সে তখন ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে তাহার সেই চিরপরিচিত নদী তটে মানে নদীর পারে স্বল্প শয্যায়, মানে পুরা ঘুম না, অল্প, ঠিক আছে, মানে পুরা ঘুম না, ঘুম ঘুম একটা ভাব, অল্প শয্যায় বা স্বল্প শয্যায় লুটাইয়া পড়িল। মানে বাবার সাথে কনভারসেশন হয়েছে যে চলে যেতে হবে, যাওয়ার আগের দিন রাত্রেবেলা, শুক্লা দ্বাদশীর দিন, মানে চাঁদ উঠছে 12তম দিন এরকম। তো এই দিন সে হঠাৎ করে বের হইল, যে চিরচেনা নদীটা আছে নদীর কাছে গেল, গিয়ে সে ওখানে শুয়ে পড়লো মাটির উপর, ঘাসের উপর, মানে তার চেনা জায়গায়, ঠিক আছে। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ, মুখ মানে বধির বা যে কথা বলতে পারে না, ধরণী মানে হচ্ছে পৃথিবী, যেন এই পৃথিবীকে, এই প্রকাণ্ড নির্বাক যে কথা বলতে পারে না এরকম মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চায়, মানে ও ওর পুরো শহরটাকে বা পুরো প্রকৃতিটাকে ও দুই হাতে জড়ায় ধরে কল্পনা করে বলতে চায়, তুমি আমাকে যাইতে দিও না মা। মা মানে হচ্ছে এখানে তার গ্রাম। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। তো তোমাদের এই বইতে কিন্তু শুভার টানটা, ভালোবাসাটা পুরাটাই তার গ্রামের প্রতি দেওয়া হয়েছে। এটা সংক্ষেপিত। এটা নিয়ে শাকিব খান আর পূর্ণিমার একটা মুভিও আছে, তোমরা চাইলে শুভার এই মুভিটাও দেখে ফেলতে পারো, নাটক আছে, নাটকগুলো দেখতে পারো। বলো, এটা ছিল পুরো গল্প। শুভাকে আদৌ গেছে কিনা নাকি যায় নাই, এটা এই গল্পে তোমাদের এই প্রশ্নে দেওয়া নাই, বাট তোমরা একটু আমাকে বলো যে লিমন ভাইয়া গল্পটা বুঝাইছে সবাই ক্লিয়ার কিনা। শুভা গল্পের প্রতিটা শব্দ থেকে শব্দ কিন্তু আমরা পড়ছি, ক্লিয়ার সবার? আমার নাম হচ্ছে লিমন আর মুভিটার নাম হচ্ছে শুভা। অল ক্লিয়ার? শুভা, সবাই শুভা নাটক লিখে সার্চ করলেই পাবা, শুভা মুভি লিখে সার্চ করলেই পাবা। নায়ক হচ্ছে কি কি জানি, শাকিব খানই আছে মনে হয়, শাকিব খান এবং পূর্ণিমার। আমি তোমার এই মুভিটার কালকেই ইউটিউবে একবার দেখছি, মানে মুভিটা দেখি নাই, পোস্টারটা দেখছি। বেস্ট, শহীদ বলতেছে বেস্ট বেস্ট, পুরা গল্প ক্লিয়ার। ওকে, আমার 9-এর স্টুডেন্ট যারা আসো, আগে পুরানো 9-এ ছিল যারা, তারা বলতে পারবা। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ। ইয়েস, লিমন ভাইয়া অলওয়েজ ক্লিয়ার, ভেরি গুড, সুপার ডুপার। ওকে, চলো এবার কবি পরিচিতিতে চলে যাই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা গল্পগুচ্ছ থেকে সংকলিত, এটা এমসিকিউর জন্য আসে। এই যে শুভা গল্পটা, এটা তোমার হচ্ছে গল্পগুচ্ছ থেকে সংরক্ষিত হয়েছে। পাঠ পরিচিতিটা পড়ার দরকার নাই, এটা তো আমরা গল্প অলরেডি পড়ে ফেলছি। এবার আসলে আমরা লেখক পরিচিতি পড়ে ফেলি ছোট করে। তো লেখক নিয়ে যত কথা, এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু যা যা আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। যেখানে বাংলা সাহিত্য, এখানেই রবীন্দ্রনাথ। সো রবীন্দ্রনাথের এগুলা ভাই মুখস্থ করে ফেলতে হবে। 1861 সালে সে জন্মগ্রহণ করে, ঠিক আছে, এবং 1268 সালে, এটা হচ্ছে বঙ্গাব্দ, বুঝছো? কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারে, এটা তো জানো। তার পিতা ছিলেন মহীয়সী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিল সারদা সুন্দরী দেবী। নামগুলো মুখস্থ করতে হবে। এবং তিনি কিন্তু তার পড়াশোনা কিন্তু এরকম বাসাতেই করছে, তিনি কিন্তু স্কুল কলেজে করে নাই, প্রাথমিক শিক্ষাটা বাসাতেই শিখছে, ঠিক আছে। তার কিছু কয়েকটা ব্যাপার আছে। তিনি ইংল্যান্ডে, এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, তিনি ইংল্যান্ডে তোমার হচ্ছে আইন পড়ার জন্য যায়, তবে তিনি পাঠ শেষ করে নাই, চলে আসছে আগেই। এবং তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, রক্তকরবী, এগুলা থেকে এমসিকিউ আসে, এগুলা থেকে এমসিকিউ আসে। সাল মনে না থাকলে একটা কাগজ নাও,
কাগজের সালগুলো লিখো, টেবিলের সামনে টানায় রাখো, 1 সপ্তাহ করে এক একটা টানবা, ঠিক আছে? ওকে, আরো একটা ইনফরমেশন, তিনি এই যে গীতাঞ্জলির জন্য তিনি এই যে নোবেল পুরস্কারের ছবিও দিয়ে দিছি আমি, এটা হচ্ছে নোবেল। সো নোবেল পুরস্কার পান 1913 সালে এবং 1901 সালে শান্তিনিকেতন বা এই যে তোমার শান্তিনিকেতন বা বিশ্বভারতী এটা তিনি প্রতিষ্ঠা করেন, ছবি দেওয়া আছে, ঠিক আছে? সো গীতাঞ্জলির জন্য 1913 সালে, কত সালে পান? 1913 সালে পান, এবং শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন হচ্ছে 1901 সালে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। ওকে, তার লেখা এই নামগুলো, এগুলা থেকে এমসিকিউ আসে কিভাবে জানো? যে নিচের কোনটি তার রচনা, ঠিক আছে? রবীন্দ্রনাথের লেখা নিচের কোনটি? মারা যায় হচ্ছে 1941 সালের 7ই আগস্ট, এই ডেটটা এমসিকিউতে আসে, এমসিকিউতে এটা আসে 7ই আগস্ট। আর এই নামগুলো একবার পড়তে হবে, একবার দুইবার পাঁচবার পড়লে তোমার এটা মনে হয়ে যাবে। যেমন মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে। এটার জন্য তোমরা চেষ্টা করবা কি, এগুলা প্রতি একটা কাগজে লিখবা, লিখে উপরে লিখবা রবীন্দ্রনাথ, টানায় রাখবা তোমার টেবিলের সামনে, 10 দিন রাখবা, 10 দিন, 10 দিন পর খুলে ফেলো। 10 দিন যদি এটা তোমার চোখের সামনে থাকে, মুখস্থ হয়ে যাবে। ওকে, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন একটু প্র্যাকটিস করি। জ্ঞানমূলক প্রশ্ন আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করো, দেখো এগুলো তোমরা পাবা কিনা, ঠিক আছে? এরকম প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? একটু আগে পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। এগুলো স্ক্রিনশট নিতে পারো, এগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে, যে দেখো রাজশাহী বোর্ডে আসছে, জেএসসি পরীক্ষায়, সরি এসএসসি পরীক্ষায়, জেএসসি বলতেছে এসএসসি, আমি ক্লাস 8-এরও ক্লাস নেই তো, বাংলা ক্লাস, সো ওরা ওদের করতে করতে তোমার জেএসসি লিখে ফেলতেছে, এসএসসি পরীক্ষায় আসছে। শুভা গল্পে পিতামাত্রার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে কে? শুভা। কে? শুভা, এই যে শুভা। শুভার বাবার নাম কি? এই যে বাবার নাম থেকেও প্রশ্ন আসে, এটা হচ্ছে শামসুল হক খান স্কুলে আসছে, শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। পারতা? এগুলো সবাই পারবা? পোল নাই, ফেসবুকে তো পোল দেওয়া যায় না, কিসের পোল? চলো পরেরটায় যাই। বাখারি শব্দের অর্থ কি? ঢাকা বোর্ডে আসছে, যারা ঢাকা বোর্ডের আসো, বাখারি শব্দের অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্ত ঝুলিয়া বোঝা বহনের বাঁশের ফালি। এই যে তোমার একটা ইয়া আছে না, বাঁশের ফালি মানে বাঁশের কুঞ্চি দিয়ে এখানে এরকম এরকম ঝুলানো থাকে, এই যেটা হচ্ছে তোমার, বুঝছো? এখানে একটা মানুষ থাকে, এটা, এই যে এটাকে বলতেছে, এই যে এটাকে বলতেছে তোমার বাখারি, বুঝছো? এটা হচ্ছে বাখারি, বুঝছো সবাই? ইয়েস, সেটা হচ্ছে বাখারি। বাবা মায়ের কোন আয়োজন দেখে শুভার হৃদয়ে বিয়ের আয়োজন বা কলকাতা যাওয়ার আয়োজন, বিদেশ যাত্রার আয়োজন, এটাও পারবো। শুভা দিনে কয়বার গোয়াল ঘরে যাইতো? 3 বার যাইতো নিয়মিত, আর অনিয়মিত যাইতো কয়েকবার যখন মন খারাপ থাকতো। এটার উত্তর দেওয়া নাই, এটা লাস্টেরটার উত্তর দেওয়া আছে, এটা হচ্ছে 3 বার, 3 বার। ওকে, এটা তোমরা পারতা না? ওকে, পরেরটাই যাই। শুভা গল্প কাকে অকর্মণ্য বলা হয়েছে? প্রতাপকে, প্রতাপকে বলা হয়েছে অকর্মণ্য, এটা আমরা পারি। প্রতাপের প্রধান শখ কি ছিল? মাছ ধরা, এটা আমরা জানি, মাছ ধরা। প্রতাপ শুভাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো, ঠিক আছে? শুভা আদর করে বলতো সু। ওকে, পরেরটায় যাই। শুভা মনে 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 কি হইতে চাইতো? শুভা মনে মনে অলৌকিক শক্তির অধিকারী হইতে চাইতো, বলতো না যে আমি একটা জলপুরি হয়ে যাব। শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? সে প্রতাপকে কনভিন্স করতে চায়, ঠিক আছে? শুধু প্রতাপকে কনভিন্সই করতে চায় না, সে প্রতাপকে হচ্ছে তোমার বলতে চায় যে সেও কাজে লাগতে পারে। আমাদের 1.5 ঘন্টার ক্লাস, আমরা 12:30 শেষ করব, ঠিক আছে? ওকে,
ঠিক আছে, শফিক ভাইদেরকে শিখাই দিব। ওকে, সো আমাদের মোটামুটি 12 নাম্বার, জলকুমারী হলে কি করতো? সে জলকুমারী হলে সাপের মাথার মণি এনে প্রতাপকে কনভিন্স করতো। ঠিক আছে, সাপের মাথার মণি এনে সে প্রতাপকে কনভিন্স করতে চাইতো। বাদ। ওকে, এবার আসো এমসিকিউ প্র্যাকটিস করি। দেখি তো 10টার মধ্যে কয়টা পারো তোমরা, বলো এটার উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? বাল্যকালে, কৈশোরকালে, যৌবনকালে, বৃদ্ধকালে? সবাই অনেক ভালোভাবে বুঝছে বলতেছে, ভেরি গুড। আমার একটা স্লোগানও আছে, লিমন ভাইয়া ইজ হিয়ার, বাংলা হবে ক্লিয়ার। বুঝছো, এটা আমার ক্লাস 8 স্টুডেন্টরা বলে। সো ইয়েস, আমার আগের 9 স্টুডেন্ট যারা আছে এরাও বলতেছে ভাইয়া বাংলা ক্লিয়ার হয়েছে। সেটার কারেক্ট আনসার কি? এটা কারেক্ট আনসার হচ্ছে তার বাল্যকালেই তার এই কবি প্রতিভার উন্মেষটা ঘটে যায়। ঠিক আছে, বাল্যকালেই উন্মেষটা ঘটে যায়। ওকে, সেকেন্ড প্রশ্ন, এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো বোঝাই যাচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়ছি। এটা মনে রাখো, প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নাম্বারে যাই, কত তারিখে মারা যান? তারিখ বলছে এবং ইংরেজি বলছে, বলো তিনের উত্তর কি হবে? বলো সবাই, বলো তিনের উত্তরটা, বলো আমি শুনি। তিনের উত্তরটা কি হবে একটু শুনি, সবাই বলো। পারবা? তিনের এ, 7ই আগস্ট। ইয়াস, তার মানে তোমরা আমার ক্লাসটা ভালো করে করছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 7ই আগস্ট। 4 নাম্বারে চলে যাই, সুকেশিনী ও সুভাষিনী এই দুইটা নাম, এরা এরা কি হয়? সুভার কি চাচি, কাকি, নাকি বড় বোন, নাকি প্রতিবেশী, নাকি সহপাঠী? বলো। আমরা কিন্তু বাংলা বই, তোমরা যে আজকে কি সলভ করলা তোমরা নিজেরাও জানো না। বাংলা বইয়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় এই গল্পটা, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গল্প যেটা আমরা আজকে পড়ে ফেলছি। এবং ইন্টারনেটে এই গল্প সম্পর্কে দারুণ ব্যাখ্যা কোথাওই তেমন একটা নাই, সব জায়গায় একটু একটু করে বাদ আছে, অল্প অল্প দেওয়া। কেউ কেউ লাইনের ব্যাখ্যাগুলো প্রপারলি দেয় নাই। ঠিক আছে, অনেক ভুলভাল ব্যাখ্যা দিয়ে রাখছে। সো আজকে কিন্তু আমরা একদম ইম্পর্টেন্ট কবিতাটা, গল্পটা একদম লাইন বাই লাইন ভাই সব পড়ে ফেলছি। ইউ গাইজ আর লাকি যে তোমরা এই কোর্সে এটা পেয়েছো। বড় বোন, হ্যাঁ 4 এ, বড় বোন, এই দুইটা হচ্ছে তার বড় বোন যাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে ডান, বলো না ফার্স্ট সেহেরি ডান, তো ওদেরও বিয়ে ডান, বিয়ে হয়ে গেছে। 5 নাম্বারে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ কোনটি? বিচিত্র প্রবন্ধ, আরণ্যক, পদ্মরাগ, যুগবাণী? না, এটা তো না, যুগবাণী তো একদমই না। এটা মনে হয় তোমার এখানে খুঁজে বের করতে হবে। এগুলা নজরুলের লেখা এবং রবীন্দ্রনাথ লেখার মধ্যে কিন্তু অনেকে গোলায় ফেলে। সো 5-8টা কি হবে বলো, বলো। কাইফ ভাইকে মিস করার কিছু নাই, কাইফ ভাইয়ের ক্লাসও পাবা, লিমন ভাইয়ের ক্লাসও পাবা। সেগুলা দিজ আর ওয়ার্ডস যেগুলো তোমার আপাতত কাজে লাগবে না, বিকজ আছে, তারা মিস করার কিছু নাই, তারা সবাই ক্লাস নিবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। 5-এর ক বলতেছো? ইয়াস, 5-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিচিত্র প্রবন্ধ। এটা হচ্ছে ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা গ্রন্থ। 6 নাম্বার, শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? ঝিল্লির অপূর্ণ, তরুচ্ছায়া ঘন, মণিদীপ্ত, বিষাদশান্ত? এটা কোথায় কখন বলছিল বলতো? যখন সে কল্পনা করতেছিল যে পাতালপুরীতে যাবে। সে হচ্ছে জল কি জানি বললাম, জল কি জানি, জলকন্যা। তখন কি চিন্তা করছিল? ঝিল্লির অপূর্ণ তো পরিবেশের ব্যাখ্যা করার সময় বলছিল, সেটা হবে না। তরুচ্ছায়া ঘন, পাতালটা তো মাটির নিচে, তখন গাছ কোথায় আসবে? সো এটাও হবে না।
মণিদীপ্ত অথবা বিষাদ শান্ত। বিষাদ শান্ত এটা এই ওয়ার্ডটা পড়ছিলাম কখন জানো? ওই যে তখন সে গাভীদের কাছে যাইতো মন খারাপ হলে। এটাও না, কারেক্ট আনসার হচ্ছে কি মণিদীপ্ত। 6 গ। দেখছো যারা ভুল লিখছো তারা মনোযোগ দাও নাই, তার মানে গ হবে। ইয়েস। সাথে চলে যাই। মধ্যাহ্নে মাঝিরা কোথায় যেত? মধ্যাহ্নে মাঝিরা ঘুমোতে যেত, খাবার খেতে যেত, মাছ ধরতে যেত, বিশ্রাম নিতে যেত। 4টাই তো হবে মনে হচ্ছে, কিন্তু মাঝিদের ক্ষেত্রে একটা এক্সক্লুসিভ অ্যান্সার ছিল। কি হবে সেটা? একজন ঘুমাইতে যেত বলছে, একজন মাছ ধরতে যেত বলছে, একজন এক এক রকম বলছে। সো কারেক্ট অ্যান্সার কি বলো? ইয়েস, কারেক্ট অ্যান্সার খাবার খেতে যেত। এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, খাবার খেতে যেত। ঠিক আছে, ঘুমোতে যেত অন্যরা, খাবার খেতে যেত হচ্ছে মাঝিদের সাথে সম্পর্ক হচ্ছে খাবারের। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? বলো, এটা বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে প্রতাপের, এটা তো আমরা জানি, এটাতে টাইম দেওয়ার কোনো দরকার নেই। শুভা দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত? 3বার। একটু আগে আমরা অ্যান্সার করছি, সেটাও টাইম দেওয়ার দরকার নাই। 3বার। দেখছো, তার মানে আমরা একটা গল্প পড়ছি, এখন এই গল্পের সবকিছু আমরা পারি। 3বার শুভার। আচ্ছা, এটা তো নিয়মিত, ঠিক আছে, এটা কিন্তু নিয়মিত। এর পাশাপাশি কিন্তু সে অনিয়মিতও যেত, এর পাশাপাশি কিন্তু সে অনিয়মিতও যেত যখন মন খারাপ হইতো। শুভার কোলে কে সুখনিদ্রা আয়োজন করত? কে? নিঃসংকোচে। তার 2টা হেড ছিল না? সর্বশী, এটা হচ্ছে গাভীটা। পাঙ্গুলি, এটাও তার প্রিয় গাভীটা। ছাগলছানা, বিড়ালছানা, এই 2টা তার মানে বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ড না, বন্ধু বাট সমকক্ষ না, এরা সব থেকে ক্লোজ, এটা বেশি ক্লোজ না। কোনটা হবে, ছাগলছানা না বিড়ালছানা? ঘাড়ে হাত বোঝা দিত কার? অভিপ্রায় প্রকাশ করতো কে? বিড়ালের বাচ্চাটা। এটা হচ্ছে বিড়ালছানা। বুঝে গেছে? ক্লিয়ার? চলো এবার আমরা একবারে চলে যাই আমাদের সৃজনশীলে। আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, এগুলো আমাদের লেখা, এরা প্রকাশ করার, এটা সৃজনশীল করলে এটা হয়ে যাবে। তো চলো, এই যাচ্ছে আমাদের ফার্স্ট সৃজনশীল। এটা আমি তোমাদেরকে বুঝাই দিব, আর 2 নাম্বারটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দিব। ঠিক আছে, তো চলো তোমাদের এটা একটু বুঝাই দিই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে, যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আয়োজিত প্যারা অলিম্পিক গেমসের 14তম আসর। এতে 100 মিটার ফ্রি স্টাইল, এটা একটা তোমার দৌড় হতে পারে। ফ্রি স্টাইলে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের কিশোরগঞ্জের মেয়ে পারুল আক্তার। এক সময় পারুলের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ সবাই তাকে অবহেলা করত, কটাক্ষ করত, কিন্তু পারুলের অদম্য ইচ্ছা, কঠোর সাধনা ও মা বাবার আন্তরিক প্রচেষ্টা পারুলের সাফল্য এনে দিছে। সো আমরা কিন্তু শুভা গল্পটাই দেখছি যে সে একজন বাক প্রতিবন্ধী, তার প্রতি সমাজ কিভাবে দৃষ্টিভঙ্গি রাখে, সে কিভাবে লাইফ লিড করে, কেউ তাকে হেল্প করে না, অনেক বাজে কথা তাকে নিয়ে বলে, ঠিক আছে, বিয়ে না হলে তাকে নিয়ে কটূক্তি করে। সেই বাধাগুলোকে পার করে একে আরেকটা স্টোরি আমরা দেখলাম, যে স্টোরিটায় নামটা কি দেখলাম জানি, একজন কিশোরী, সে হচ্ছে অলিম্পিকে গিয়ে ভালো করছে। সো সে কিন্তু বাধা, এই বিপত্তিগুলোকে পার করছে। তো এটাকে রিলেট করতে হবে আমাদের 2টার সাথে, বুঝছো? ক নাম্বার কি, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান? 1913। এটা তো লিখতে পারবা সবাই তোমরা। শুভার পিতামাতা চিন্তিত হয়ে পড়লেন কেন? কারণ মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ের তোমার হচ্ছে আস্তে আস্তে মানুষজন তাকে একঘরিত করে দিতে চাচ্ছে, তারপর মানুষজন নিন্দা করতেছে, খারাপ কথা বলতেছে, মেয়েটা এখন বোঝা হয়ে গেছে। সো এই বোঝাটা হয়ে যাওয়ার কারণেই সে আস্তে আস্তে তার পিতামাতাকে নিয়ে কি করলো, তার পিতামাতা চিন্তিত হয়ে গেল। সো শুভাকে নিয়ে তাদের টেনশন ছিল যে শুভার বিয়ে হয় কিনা, মেয়েটা যেহেতু বোবা। সো এটা ছিল চিন্তার কারণ। গ নাম্বার, পারুলের পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের আচরণ শুভা গল্পের যে দিকটির সাথে সাদৃশ্যতাপূর্ণ তা ব্যাখ্যা করো। আচ্ছা, সো এখানে পাড়া প্রতিবেশী কি করছিল? একসময় পারুলের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই তাকে অবহেলা ও কটাক্ষ করত। সো ইয়েস, এখানে কিন্তু পারুলের পাড়া প্রতিবেশী কি করছে?
সো পাড়া প্রতিবেশী এখানে দেখো তাকে বুলি করছে, হ্যাঁ পাড়া প্রতিবেশী শয়তান। সো তাকে বুলি করতো যে তুমি পারবা না, তুমি একটা প্রতিবন্ধী। আমাদের এলাকায় যারা খারাপ স্টুডেন্ট, যারা খারাপ থাকে মানুষ, তারা কিন্তু এরকম প্রতিবন্ধীদেরকে বুলি করতো। তো পারুলের এই ফ্রেন্ডদের সাথে শুভার যে প্রতিবেশী, তাদের কি মিল আছে? তাদের কি মিল আছে? আছে তো। ওই যে কিছু কিছু মানুষ তাদেরকে কটাক্ষ করতো না, নিন্দা করতো না। তার যে গাভী ফ্রেন্ড দুইটা, গাভী ফ্রেন্ড, একটা বিড়াল, একটা ছাগল এবং প্রতাপ, এই কয়জন ছাড়া বাকি সবাই তাকে বুলি করতো না। সেখানে কিন্তু মিল আছে, সেইটা তোমাদের এখানে লিখতে হবে। এবার আসো ঘ নাম্বার, সাদৃশ্য থাকলেও শুভা পারুলের মতো হতে পারলো না। এটা তোমরাই বলতে পারতেছো। শুভার কি বিয়ে হয়ে যায় না? পরবর্তীতে সে কলকাতা চলে যায়। সে কি ওই বুলিগুলাকে ওভারকাম করতে পারছিল? কিন্তু পারুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অলিম্পিকে পার্টিসিপেট করে সাকসেসফুল হয়েছে। তো এটা কিন্তু মিল নাই। একজন সাকসেসফুল হতে পারছে আর একজন কলকাতায় চলে গেছে, মিল কিন্তু নাই। ডান। ক্লাস স্লাইডগুলো কোথায় পাবো? ক্লাস স্লাইড অ্যাপে পেয়ে যাবা, আর আমিও তোমাদের পোস্টে দিয়ে দিব, সমস্যা নাই। তো তোমাদের হোমওয়ার্ক এটা। এবার হোমওয়ার্কটা একটু নিয়ে নাও। একটা সৃজনশীল পড়াই দিলাম, 2 নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এটা একটা ছবি তুলে নাও সবাই। সবাই একটা স্ক্রিনশট নাও, আমিও একটা ছবি তুলে নেই। ওকে, ঘ নাম্বার একটা ছবি তুলে নেই। ওকে, সো সবাই হোমওয়ার্কের ছবি তুলে নিছো? তুলছো সবাই? আমি ছড়ে দাঁড়াই। এটা হচ্ছে হোমওয়ার্ক, আমি লিখে দেই, নাহলে আবার ফাঁকিবাজ পোলাপান তো তোমরা আবার বলবো হোমওয়ার্ক তো দেন না, এটা তো এমনি দাঁড়াই ছিলেন। ডান। বলো তোমাদের কি গল্পটা ক্লিয়ার? কেমন লাগছে আজকের ক্লাস বলো? ভাইয়া দারুণ বুঝাইছেন। কে বলছে? জিকরা সিদ্দিকা। তারপর হচ্ছে আবিদ দর্দ, এটা হচ্ছে আমার 9-এর স্টুডেন্ট, তোমাকে আমি চিনতে পারছি। ইয়াস, ও বলছে ভালো হয়েছে, ক্লিয়ার, জোস, ক্লিয়ার, গিয়ার সিটি। আচ্ছা, তোমাদের একটা গ্রুপ আছে না, 6 to 10 গ্রুপ? ওই 6 to 10 গ্রুপে তোমরা সবাই আজকের ক্লাসটা কেমন লাগলো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট বাংলা ক্লাস ছিল, তো কেমন লাগলো এটা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা পোস্ট করবা। যারা বলতেছো জোস লাগে তোমাদের ক্লাস, আরেকজনের ক্লাস আছে যেটা তোমাদের জোস লাগে, সেটা কে বলো তো? সৌরভ ভাইয়া। সো আমরা সৌরভ ভাইকে একটু ডেকে নিই। সৌরভ ভাইও চলে আসছে, এই যে আমি ক্লাস নিচ্ছি দেখে। কি অবস্থা? সো ভাই একটা কথা বলছিল যে কার কাছে মনের ভাব, আমি প্রশ্ন করছিলাম ভাইয়ের কাছে মনের ভাব। সো আমি আসলে আমার মনের ভাব আমার স্টুডেন্টদের কাছে প্রকাশ করতে চাই, এই জন্যই আসলাম আসলে। সো এই গল্পটা ভাইয়া যে গল্পটা পড়িয়েছে, এটা কিন্তু তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট, প্রি টেস্টের জন্য ইম্পর্টেন্ট এবং এসএসসির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আবারও বলছি, এই ক্লাসটা দরকার পড়লে আরও একবার দেখো। এই গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমার সাথে তো দেখা হচ্ছে ঈদের পর আবার ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ওরা কোথায় পোস্ট দিবে? কমিউনিটিতে পোস্ট দিয়ে ওরা কোথায় হচ্ছে? কলমটাতে আমি লিখেই দিই, এক কাজ করি, দেখেন। সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইডে যাই। ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপ। সৌরভ ভাইয়ের হাতের লেখা কিন্তু খুব ভালো না, ঠিক আছে? ঠিক আছে, বাট এমনিতে আগে কিন্তু খুবই চমৎকার ছিল। সো আমার মতো লেখা যদি লিখো, এসএসসিতে কিন্তু নাম্বার আসবে না, আবারও বলছি। সো হাতের লেখা কিন্তু সুন্দর করতে হবে, ভালো কথা বলেছে। সো তারাই দিয়ে আসেন একটা ছবি তুলি সুন্দর মতো। সো আমরা সবাই এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অনেকেই বলছে ভালো লাগছে, 100% ক্লিয়ার। সো ওদের সাথে আমার ফার্স্ট ক্লাস ছিল, তো আমরা একটা পোস্ট দেই, তোমরা সবাই ছবি তুলে স্ক্রিনশট নিয়ে এটা অবশ্যই গ্রুপে পোস্ট করবা যারা যারা আছো, এবং কোন মুভমেন্টটা ভালো লাগছে এটা একটু জানাই দিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ তোমাদেরকে, সৌরভ ভাইকেও থ্যাংক ইউ। সৌরভ ভাই ক্লাসে আসলো, যেহেতু আমার ফার্স্ট ক্লাস ছিল। সৌরভ ভাইয়ের ক্লাসেও তোমরা আগে পরে ছিলা, সৌরভ ভাইয়ের ক্লাস তোমরা করছো এবং সৌরভ ভাইয়ের ক্লাস তোমরা পাবা, ঠিক আছে? গ্রুপ কোথায়? তোমাদের একটা গ্রুপ আছে, তুমি যদি গ্রুপে জয়েন করে না থাকো তাহলে তোমরা সার্চ করে তোমরা জয়েন করতে পারবা। এবং সৌরভ ভাই কমেন্টে দিয়ে দিচ্ছে গ্রুপের লিঙ্কটা এক্ষুনি, ঠিক আছে? দারুণ লাগছে ক্লাস, ভাইয়ার লেখা আমার মতো। সৌরভ ভাইয়ের লেখা, সৌরভ ভাই তো টিচার, ভাইয়ের তো সমস্যা না হাতের লেখা খারাপ হলে, তোমারটা কিন্তু সমস্যা আছে। আমারও দেখো না হাতের লেখায় যে আমি পুরো স্লাইডে দাগাইছি, যেগুলো ভালো কিন্তু হয় নাই, ঠিক আছে? গ্রুপে নাই, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে। মাস্টার বুক পাই নাই, মাস্টার বুক পাবা শুধুমাত্র আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে, ক্লাস 9-এ যদি পড়ে থাকো তাহলে পাবা, ঠিক আছে? দারুণ ক্লাস লাগছে ভাইয়া, ছবি তোলা ডান। সবাই তোমরা রিভিউ দিবা। সৌরভ ভাইয়া মনে হয় অলরেডি পোস্ট করে দিছে গ্রুপের লিঙ্কটা, কমেন্টে দিয়ে দিচ্ছে, কমেন্টেই দেখো, কমেন্টে সৌরভ ভাই দিয়ে দিচ্ছে। সো তোমরা সবাই যারা যারা আসো, ক্লাসটা কেমন লাগলো? এত ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট পড়লাম,
ইউটিউবেও তোমার এটার গল্পটা পুরোপুরি ভালো করে ব্যাখ্যা করা নাই, ফেসবুকেও তোমরা এই কন্টেন্টটা খুঁজে পাবা না, ঠিক আছে? সো খুব ক্লিয়ারলি আমরা একটা জিনিস পড়লাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? বলো দেখি আরেকটু পড়ি, কে কে কার কেমন লাগলো ক্লাসটা। ভাইয়া পোস্ট তো অ্যাপ্রুভ করেন না। না, পোস্ট অ্যাপ্রুভ করা হবে, তোমরা পোস্ট করতে থাকো। যদি তোমরা কোনো এমন কোনো ওয়ার্ড না লেখো যেটা খারাপ, তাহলে তোমাদের ওটা পোস্ট করা হবে। দেখো সৌরভ ভাইয়া লিখে দিছে, গ্রুপে লিঙ্ক দিয়ে দিছে, সবাই স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই লিখবা লিমন ভাইয়ার আজকের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? সো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব, এবং অনেক মনোযোগ দিয়ে ভাই তোমরা এতক্ষণ ক্লাস করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করছি দেখা হবে আগামী ক্লাসে। হোমওয়ার্ক সাবমিট করে দিবা সবাই, আমি পোস্ট করে দিব না। ওকে, আল্লাহ হাফেজ।